আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার এত কেয়ার কেন করেন? আমাকে সহ্য করতে পারেন না, অথচ রাত হইলে আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। আমি কলেজে গেলে, কারোর সাথে ঝামেলা হইলে আপনার লোক এসে আমাকে বাঁচিয়ে নেয়। কিছু হইলে আপনি আমার পাশে এসে দাঁড়ান। এই যে হাত কেটে গেছে, এখন আপনি আমাকে কত সুন্দর করে খাওয়াই দিচ্ছেন। তারপরও বলেন আপনি আমাকে ভালোবাসেন না। জাস্ট শাট আপ, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে অফিসে যেতে হবে। আবার ধমক দিচ্ছেন, এমন করেন কেন? আমার সাথে সুন্দরভাবে কথা বললে কি হয়? নদী রাগী লুক নিয়ে তাকালে আয়ন মাথা নিচের দিকে করে ফেলল। নদী খাওয়াই দিতে লাগলো। আয়ন চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ হলে নদী পানি খাওয়াই দিয়ে হাত ধুয়ে উঠে পড়ল। আয়ন ঠোঁটগুলো চোক্কা করলো। নদী ঘুরে উঠে শাড়ির আঁচল দিয়ে মুছে দিল। আয়ন নদীর পেটের দিকে তাকিয়ে থাকতে দেখে নদী তাড়াতাড়ি করে ঢেকে ফেল। আয়ন সাথে সাথে চোখ সরিয়ে নিল। নদী বলে উঠল, দুপুরে আমার জন্য খাবার রান্না করার দরকার নেই। কাটা হাত দিয়ে কোনো কাজ যেন করতে না দেখি। তাহলে খাবে কি? রেস্তোরাঁয় খেয়ে নেব, তুমি থানায় চলে এসো। ওকে। নদী কথাগুলো বলে আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হইল। আয়ন নদীর দিকে আর চোখে তাকিয়ে থাকতে লাগলো। নদী আয়নার ভিতর থেকে আয়নকে দেখতে লাগলো। নদী রেডি হয়ে হাতে ঘড়ি পরে নিল। পারফিউম দিয়ে ওয়ালেট ফোন পকেটে রেখে বলে ওঠে, আমি আসছি। আচ্ছা। নদী বের হয়ে গেল। আয়ন ফোন চার্জে রেখে খুলে বাম হাত দিয়ে ফোন চালাতে লাগলো। ওর ফ্রেন্ড কল দিলে আয়ন কল রিসিভ করে বলল, হ্যাঁ দোস্ত বল। পার্কে আয়। কেন? আরে আয়, আসলে বুঝতে পারবি। বাইক চালাতে পারবো না, হাত কেটে গেছে। গাড়ি খুঁজতে টাইম লাগবে। ওকে, আমি সবুজকে পাঠিয়ে দেই, তোকে নিয়ে আসবে। ওকে। আয়ন রাকিবের কথা শুনে ফোন রেখে রেডি হয়ে নিল। রেডি হয়ে চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে তালা দিয়ে চলে গেল। গেটের সামনে দাঁড়িয়ে থাকলে সবুজ এসে আয়নকে বাইকে তুলে নিয়ে গেল। পার্কের সামনে দুজন নেমে পড়ল। টিকিট কেটে দুজন চলে গেল। রাকিবকে কল দিলে রাকিব কোথায় যেতে হবে রাকিব বলে দিল। দুজন রাকিবের বলার জায়গায় চলে গেল। দুজন গেলে আয়ন হ্যাঁ বলে গেল। রাকিব বলে ওঠে, কেমন সারপ্রাইজ দিলাম। আয়নের এক্স গার্লফ্রেন্ড আয়নকে এসে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ন জড়িয়ে ধরতে গেলে নদীর মুখটা চোখের সামনে ভেসে উঠল। আয়নোর এক্স গার্লফ্রেন্ড তুলিকে নিচের থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছো। তোমাকে দেখে তো নতুন করে প্রেমে পড়ে গেলাম। পাম কম দাও। এখানে কি করো? তোমাদের কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। আব্বু এই কলেজেই ট্রান্সফার হয়েছে। ও আচ্ছা, তাহলে তো ভালো হইল, সবাই একসাথে থাকা যাবে। হ্যাঁ চলো ওইদিকে যাই। ওয়েট, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, কাটাকাটি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। নিজের রান্না নিজে করো নাকি? হ্যাঁ। বাহ, একদিন আমাদের বিরিয়ানি খাও। ইনশাআল্লাহ। চারজন হাঁটতে লাগলো। তুলি আয়নের সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। মাঝে মাঝে তুলি আয়নের কাঁধে মাথা দিয়ে হাঁটতে লাগলো। আয়ন তুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তুলি আয়নকে বলে ওঠে, এখনো আগের মতন আছো? একটু একটু। তোমাকে পরিবর্তন করে ফেলবো আস্তে আস্তে তোমাকে। তাই নাকি? হুম। ওকে, দেখা যাবে। সবাই মিলে পার্কে ঘোরাঘুরি করতে লাগলো। দুপুরে আয়নের ফোনে কল আসে। আয়ন চমকে গেল। আয়ন ঘড়ির টাইম দেখে তাড়াতাড়ি করে কল রিসিভ করলো। ওপাশ থেকে কিছু বলার আগেই আয়ন বলল, ও সরি, বুঝতে পারি নাই, ঘুমিয়ে গেছিলাম তো। তুমি আসবে নাকি আমি পাঠিয়ে দেবো পার্সেল? না না, দরকার নাই, আমি আসছি। ওকে আসো। আয়ন কল কেটে দিয়ে বলে উঠল, আমি আসছি। একসাথে লাঞ্চ করব। ভাবলাম তুমি কোথায় যাবে। পরে করব, আজ না, বাই। আয়ন তাড়াতাড়ি করে পার্ক থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা থানার দিকে চলে গেল। থানার সামনে নেমে ভাড়া দিতে যাবে। নদী ভাড়া দিয়ে পড়ল। গাড়িতে ওঠো। আয়ন নদীর সাথে পুলিশের গাড়িতে উঠে পড়ল। সামনে রেস্তোরাঁ, সামনে গাড়ি থামিয়ে দুজন ভিতরে চলে গেল।
ভিতরে গিয়ে এক সাইডে টেবিলের সামনে গিয়ে বসলো। আয়ন নদী দুজন অর্ডার দিয়ে দিল। আয়ন নদীর হাতের দিকে তাকিয়ে বলল, হাতে কি হয়েছে আপনার? নদী সাথে সাথে হাত লুকাতে গেলে আয়ন ধরে ফেলে নদী বলে ওঠে, হাত ছাড়ো। এভাবে কেটে গেল কিভাবে? আসামি ধরতে গিয়ে লেগেছে, হাত ছাড়ো। ও, অনেকখানি তো সরে গেছে। ব্যান্ডেজ করে নেন নাই কেন? খেয়াল ছিল না, ছাড়ো তো। নদী এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আপনি এত সুন্দর কেন? যত দেখি তত যেন আপনাকে দেখতে ইচ্ছে হয়, আপনাকে খুব কাছে পেতে ইচ্ছে করে। আপনি কি আমাকে কখনোই ভালোবাসবেন না? আয়ন নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো। নদী আয়নের দিকে চোখ গেলে আয়নকে ইশারা করলে আয়ন বলে, কিছু না। আয়নের খাবার আসলে নদী খাবারের প্লেটগুলো টেবিলের উপর রেখে আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকলে নদী বলে, কি সমস্যা? এভাবে তাকিয়ে কেন থাকো? আপনার ঠোঁটের নিচের তিলটা আমার কাছে জোস লাগে। দিন দিন লুচ্চামি শুরু করছো নাকি? কই লুচ্চামি করলাম? আপনি তো আমার স্ত্রী। আপনাকে যদি দেখতে না দেন তাহলে আমি কি অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকব? আপনি যদি আমাকে মেনে নিতে নাই চান তাহলে আমাকে গার্লফ্রেন্ড বানাতে দেন। আয়নের কথা শুনে নদীর আগে টেবিলের উপর জোরে হাত রাখলে আয়ন ভয়ে কেঁপে উঠল। নদীর আগে লুক নিয়ে তাকিয়ে বলল, নেক্সট টাইম যেন এমন কিছু না শুনি। কোনো মেয়েকে দেখে মাথা নষ্ট হয়েছে নাকি? না। হুট করে এইসব কথা কিভাবে বলে? কাহিনী কি? কারোর সাথে রিলেশনে গেছো নাকি? না। হা করো। আয়ন চুপচাপ খাবার খেতে লাগলো। আয়নের খাওয়া শেষ হলে নদী খেতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলে, আপনার খাবার তো ঠান্ডা হয়ে গেছে। সমস্যা নাই। বাসায় যাবে নাকি বসে থাকবে? আপনার সাথে যাব বাসায়, একা ভালো লাগছে না। আয়নের কথা শুনে নদী কিছু বলল না। খাওয়া শেষ হলে নদী বিল দিয়ে আয়নকে নিয়ে বের হয়ে গেল। আয়ন নদীর সাথে থানায় চলে গেল। আয়নকে দেখে সবাই জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, আপনার হাতে কি হয়েছে? পাকনামি করতে গিয়ে হয়ে গেছে। আয়নের কথা শুনে বলে, সাবধানে কাজ করবেন না। যান ম্যাম কেবিনে। আয়ন চলে গেল। আয়ন নদীর কেবিনে গিয়ে টেবিলের উপর থেকে টেনিস বলটা নিয়ে খেলতে লাগলো। নদী চেয়ারে বসে থেকে ফাইলগুলো দেখতে লাগলো। আয়ন ডান হাত দিয়ে বল ধরতে গিয়ে হাতে ব্যথা পেলে নদী রেগে উঠে এসে হাত থেকে বল কেড়ে নিয়ে বলে, চুপচাপ বসে থাকতে ভালো লাগে না নাকি? ধমক দেন কেন? ব্যথা পাইলাম তো। নদী আয়নের হাত ধরে ব্যান্ডেজ খুলে দেখে আরও রক্ত পড়ছে। নদী ফার্স্ট বক্স নিয়ে এসে হাতের রক্ত পরিষ্কার করে হাতের ব্যান্ডেজ করে দিল। আয়ন নদীর কাছ থেকে তুলে নিয়ে নদীর কাটা জায়গা পরিষ্কার করে দিতে লাগলো। পরিষ্কার করে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে দিল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। নদী ফার্স্ট বক্স রাখতে গিয়ে মুখে হাসি ফুটে উঠল। আয়ন ফোন বের করে হেডফোন পকেট থেকে বের করে গান ভিডিও দেখতে লাগলো। নদী নিজের কাজ করতে লাগলো, মাঝে মাঝে আয়নকে দেখতে লাগলো। হঠাৎ করে আয়নের সামনে রোমান্টিক ভিডিও আসলে আয়ন ভিডিওটা দেখতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে আয়নের ভাই রাফি ভিতরে এসে নদীকে স্যালুট করলো। আয়ন ভয়ে তাড়াতাড়ি করতে গিয়ে ফোনটা টেবিলের উপর পড়ে গেল। নদী আয়নের ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আয়নের মাথায় রাফি থাপ্পড় মেরে বলল, কি দেখিস এসব? জি ম্যাম। রাফিকে দেখে আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন তাড়াতাড়ি করে নদীর সামনে থেকে ফোন নিতে যাবে, সাথে সাথে নদী ফোনটা কেড়ে নিল। আয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। নদী রাফির দিকে তাকিয়ে বলল, রাফি সাহেব কিছু বলবেন? ম্যাম আমরা জি বলেন। ম্যাম আমরা এগুলোর প্রমাণ পেয়েছি। রাফি নদীকে প্রমাণগুলো দেখাতে লাগলো। আয়ন ফোন নেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই আয়ন চুপচাপ দাঁড়িয়ে থাকলো। নদী রাফির সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে রাফি বলে ওঠে, ম্যাম আমি তাহলে আসছি, আর পিচ্ছে অনেক ফাজিল হয়ে গেছোস। রাফি কথাগুলো বলে চলে গেল। আয়ন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, এই তার কাহিনী? এসব ভিডিও দেখে নারীর প্রতি আসক্তি হচ্ছেন তাই না? আজ থেকে ফেসবুক ইউটিউব চালানো বন্ধ। গেম থাকবে আর ফোনে কথা বলবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। নদী আয়নের ফোনে সব কিছু ডিলিট করতে যাবে। আয়ন নদীর হাত ধরে ফেল। আয়ন বলে ওঠে, আমি কিছু দেখব না, প্লিজ। এইসব ডিলিট করবেন না,
প্লিজ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর দেখব না। আয়ান অসহায়ভাবে তাকাতেই নদী বলে ওঠে। এসব ভিডিও দেখে মাথা তো নষ্ট করছে। এই জন্যই তো পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই। সব সময় এসব কল্পনা করো, তাই না? কানের নিচে দিব একটা। বউ থাকতেও সিঙ্গেল থাকা লাগে। আমার ফ্রেন্ডদের গার্লফ্রেন্ডদের সাথে কত কিছু করে, আর আমার বিয়ে করা বউ, তাকে কিস তো দূর, তার দিকে বেশিক্ষণ তাকালে মারতে নেয়। এইটা কি কোনো জীবন হইল? আয়ান কথাগুলো বলে রাগ করে ফোন নিয়ে বের হয়ে গেল। নদী আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ান থানা থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে নদী বাসায় এসে রুমে লাইট দিলে দেখে আয়ান কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নদী ওয়ালেট, চাবিসহ কিছু ড্রেসিং টেবিলের উপরে রেখে শার্টের বোতাম খুলতে লাগলো। লাইটের আলোতে আয়নের ঘুম ভেঙে গেল। আয়ন চোখ খুলতে দেরি। নদী শার্টের বোতাম খুলছে। আয়ন হাঁ করে তাকিয়ে থাকতে লাগলো। শার্ট খুলে ফেলল। আলমারি কাছে গিয়ে শাড়ি বের করে পেছনে ঘুরতেই আয়ান সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নদী ওয়াশরুমে চলে গেল। গোসল করে শাড়ি পরে বের হইলে আয়নকে দেখে বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে পড়তে বসো। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মনে মনে ভাবতে লাগলো, শাড়ি ওয়াশরুমে পাল্টাতে হবে কেন? রুমে পাল্টালেই পারে। আয়ন কথাগুলো বলে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বের হইতে দেখে নদী ফোনে কারোর সাথে কথা বলছে। কথা শেষ করে আয়ানকে বলল, আয়ান, সবাই আসবে বাসায়, কাজের বুয়াকে কল দিতে হবে। তুমি কল দিয়ে কথা বলো, আমি বাজার করে আসি। ঠিক আছে। নদী বের হয়ে গেল। আয়ন কাজের বউকে কল দিয়ে আসতে বলে দিল। পড়তে বসলো। পড়তে পড়তে আয়নের বিরক্ত লাগলো। আয়ন ফোন বের করে ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ডদের সাথে কথা বলতে লাগলো। গ্রুপ কল দিলে আয়ন ওদের সাথে কথা বলতে লাগলো। নদী বাজার করে বাসায় এসে ক্লান্ত হয়ে সোফার উপরে বসে পড়ল। আয়ন পানি খেতে বসার ঘরে গেলে দেখে নদী ঘেমে একাকার হয়ে গেছে। আয়ন আস্তে আস্তে ফ্যানটা চালু করে দিল। নদী চোখ খুলে দেখে আয়নকে কিছু বলার আগেই আয়ন বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘর থেকে আসলে কলিং বেল বেজে উঠল। আয়নকে খুলে দিল। কাজের বুয়া সালাম দিয়ে ভিতরে ঢুকে রান্নাঘরে চলে গেল। আয়ন নদীর পাশে বসে পড়ল। এত বাজার করবেন, আমাকে আগে বলবেন না? পড়াশোনা কি করলেন নাকি ফোন নিয়ে পড়েছিলেন? আয়ান নদীর আঁচল নিয়ে ওর মুখের গলার ঘাম মুছে দিতে দিতে বলে, পড়ছি তো। আম্মু আব্বু আঙ্কেল আন্টি কখন আসবে? সকালের ভেতরে চলে আসবে। হাত ছড়াও। আর নদীর বুকের উপর থেকে হাত সরিয়ে লজ্জা পেয়ে গেল। নদীর রাগের লুক নিয়ে বলল, খালি মাথার ভিতরে দুষ্টু বুদ্ধি ঘুরে, তাই না? না মানে, ফ্রিজ থেকে একটু পানি নিয়ে এসে দিতে পারবে? ওয়েট। আয়ান রান্নাঘরে চলে গেল। লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলে নদী ভুরকুচকে তাকালো। আয়ান নদীর দিকে এগিয়ে দিয়ে বলল, খান, ভালো লাগবে। নদী শরবতটা এক ঢোকে খেয়ে ফেল। আয়নের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। ধন্যবাদ বাদে আলতো করে কিসও তো দিতে পারেন। আয়নের কথা শুনে নদী ভুরকুচকে তাকিয়ে বলল, কি বললে? শুনতে পাই নাই, জোরে বলো তো। কই কিছু না তো, আমি আবার কি বলবো? হ্যাঁ ওয়েলকাম বলছি। গুড, যাও এখান থেকে। আয়ন রুমে চলে গেল। নদী মুচকি হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে কাজ করতে লাগলো। রাতে রান্না হয়ে গেলে আয়ন নদী দুজনেই খেতে বসলো। আয়ন ফোন দেখতে লাগলো, নদী খাওয়াই দিতে লাগলো। নদী রাগি লুক নিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, এই ফোনটা রাখবেন? খাওয়ার সময়ও ফোন কেন দেখতে হয় আমি বুঝি না। সারাদিন তো ফোন নিয়েই পড়ে থাকো, তাও কি দেখার আশ মেটে না? ফোন আমার বউ, তাই বউকে দেখতে কার না ভালো লাগে? বউকে সবসময় দেখতে মন চায়। আয়নের কথা শুনে নদী ধমক দিতে যাবে। আয়ন পানি খেয়ে চলে গেল। নদী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ওই রুমে ঢুকে পড়ে নদী খাবার নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রাখতে রাখতে অনেক রাত হয়ে গেল। রুমে গেলে দেখে আয়ন ঘুমিয়ে গেছে। নদী লাইট অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে আয়নের পাশে শুয়ে পড়ল। আয়নের মুখখানি দেখে নদী হাত দিয়ে নাকের সাথে নাক ঘষে মনে মনে বলতে লাগলো, আমার ফাজিল বরটা আস্তে আস্তে দুষ্টু হয়ে যাচ্ছে। এত চেষ্টা করেও ফাজিলটাকে সোজা করতে পারলাম না। 1 বছর আগে কত ছোট ছিল, পড়াশোনার প্রতি কত মনোযোগী ছিল, আর ফাজিলটা
সেকেন্ড ইয়ারে উঠে শুরু হয়ে গেছে ফাজিল একটা। আর কয়েকটা বছর অপেক্ষা করতে পারছে না। কথায় কথায় খালি দুষ্টুমি করার ধান্দা, ফাজিল একটা। নদী কথাগুলো ভেবে হাসি মুখে আয়নের ঠোঁটে হালকা করে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আয়ন নড়ে উঠলে নদী তাড়াতাড়ি করে হাত সরিয়ে নিল। আয়ন নদীর কাছে এসে নদীর উপরে হাত পা তুলে দিয়ে জড়িয়ে ধরল। নদী কেঁপে উঠল। আয়ন বুকের মুখ গুজতেই নদী নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। নদী তাড়াতাড়ি করে নিজেকে কন্ট্রোল করে আয়নকে সরিয়ে দিতেই ঘুরে শুয়ে পড়ল। নদী মনে মনে ভাবতে লাগলো, এই ফাজিলটা আমাকে মাতাল করে ছাড়বে। আল্লাহ, কখন যে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। হারিয়ে ফেললে তো ফাজিলটাই বুঝে ফেলবে আমি ভালোবাসি, আর আমিও চাই ওকে কাছে পেতে। বুঝে পড়াশোনা বাদ দিয়ে আমার পেছনে লেগে থাকবে। উফ, কিভাবে যে নিজেকে কন্ট্রোল করব। না, আর কয়েক মাস একে আমার থেকে দূরে রাখতে হবে। পরীক্ষা সামনে, আল্লাহ জানে কি রেজাল্ট করবে। পড়াশোনার তো কোনো আগ্রহ দেখি না এর। নদী আর কিছু ভাবতে যাবে সাথে সাথে আয়ন পিছন থেকে জড়িয়ে ধরল। নদী কেঁপে উঠল। নদী আস্তে আস্তে করে আয়নের দিকে ঘুরে আয়নের ঠোঁটের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়নের ঠোঁট জোড়া মনমতো করে চকলেটের মতো চুষতে লাগলো। আয়নের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে নিলে আয়ন নড়ে উঠলে নদী তাড়াতাড়ি করে ঠোঁট ছিঁড়ে ঘুরে চোখ বন্ধ করে ফেল। আয়নের ঘুম ভেঙে গেলে আয়ন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়ন বলতে লাগলো, ধুর, বালের ভিডিও দেখছিলাম, স্বপ্নে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। উফ, জ্বালার মতো জ্বালা, আর একটু হইলে দম বন্ধ হয়ে মরতাম। আয়নের কথা শুনে নদী হাসি পেতে লাগলো। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে হাসি দমিয়ে রেখে ঘুমানোর ভাব করে থাকতে লাগলো। আয়ন নদীর দিকে চোখ গেলে আয়ন বলতে লাগলো, এত সুন্দর একটা বউ পাশে থাকা সত্ত্বেও একটু আদর করতে পারি না। শালার জীবনটাই বেদনাময়। একটু সাহস করে দেখতেছে জামো, টের পাইলে মেরে ভর্তা বানিয়ে দিবে। উফ, আগে কি কম মারছে নাকি? এখনো মনে পড়লে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। আয়নের কথা শুনে নদী আয়নের দিকে ঘুরলে আয়ন কোলের উপর হাত ফেলে আয়ন সাথে সাথে আস্তে আস্তে শুয়ে পড়ল। আয়ন নদীর হাতটা আস্তে আস্তে করে ধরে বুকের উপর নিয়ে নিল। হাতটা কিস করে নদী নড়ে উঠে আয়ন ভয়ে চোখ বন্ধ করে ফেল। নদী চোখ খুলে দেখে আয়ন চোখ বন্ধ করে ফেলেছে। নদী মিটিমিটি হাসতে লাগলো। নদী আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ন কারেন্টের মতো শক খেতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীর মাথাটা ওর বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। নদী হাসি মুখে আয়নের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। সকালের ঘুম ভাঙলো ফোনের শব্দে। আয়নের ঘুম ভেঙে গেলে দেখে নদী এখনও ঘুমিয়ে আছে। আয়ন আস্তে আস্তে অ্যালার্মটা বন্ধ করে দিল। আস্তে আস্তে নদীকে ওর বালিশে শুয়ে দিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। নদীর ঘুম ভাঙলে আয়নকে পাশে না পেয়ে উঠে পড়ল। ওয়াশরুমের দিকে চোখ গেলে বুঝতে পারল ওয়াশরুমে গেছে। কলিং বেল বাজার শব্দ শুনে নদী চলে গেল। দরজা খুলতেই দেখে সবাই চলে এসেছে। নদী সবাইকে দেখে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম বৌমা, আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? আর আয়ান কোথায়? ওই ওয়াশরুমে গেছে, আপনারা বসেন। আপু কি কেবল ঘুম থেকে উঠেছো নাকি? আব্বু আম্মু আপনারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আর তোরা আমার রুমে আয়। রূপার সাথী নদীর সাথে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে সাথী রূপাকে দেখে বলে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। তা আয়ান, কি অবস্থা তোমার? এই তো ভালো। ওই, তুই আয়ানকে নাম ধরে ডাকিস কেন? ও তো আমার ছোট, তো ওকে নাম ধরে ডাকবো না? সম্পর্কে ওই তোর বড়, তাই ভাইয়া বা দুলাভাই বলে ডাকবি। ঠিক আছে। এই কলেজে যাওয়ার জন্য রেডি হও। সবাই আসলো, কলেজে যাব না? কি, কোথাও যাবে না? কই যাব তো কলেজে, আম্মু আব্বু আঙ্কেল আন্টির সাথে দেখা করে আসছি। আয়ন কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। রূপার সাথী হাসতে লাগলো। রূপা বলে ওঠে, আয়ান তোমাকে এখনো ভয় পাই? আমি তো ভেবেছিলাম এতদিনে তোমাদের মাঝে অনেকটা দূরত্ব দূর হয়ে গেছে। চুপ কর, যা দুজনে ফ্রেশ হয়ে নে। আপু, এইভাবে যদি রাখো, আমরা কি খালামণি এই জন্মে হতে পারবো? খুব পাকনা হয়ে গেছস তাই না?
থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। ধুর, তোমাকে কিছু বললে রেগে যাও কেন? একটু ফ্রি মাইন্ডের হতে পারো না? রূপা আপু ভালো, কত ফ্রি। আমার হাত কি আমি একটু দেখাবো? আরে না না, আমি তো মজা করছি। রূপা আপু চলো ফ্রেশ হয়ে নি। দুজন ফ্রেশ হয়ে চলে গেল। ওরা ফ্রেশ হয়ে আসলে নদী ফ্রেশ হয়ে নিল। রান্নাঘরে গিয়ে সব কিছু গরম করে সবাইকে খেতে দিল। আয়নকে নদী খাওয়াই দিতে লাগলো। আয়ন বলে ওঠে, আন্টি আঙ্কেল, আপনাদের কিছু বিচার দেওয়ার ছিল। কিসের বিচার বাবু? আপনার মেয়ে খালি আমাকে কথায় কথায় মারতে আসে আর ধমক দেয়, খালি একটু ভালোবাসে না। এখন আরও আমার উপরে বেশি অত্যাচার করে। আয়নের কথা শুনে সবাই নদীর দিকে তাকাতে নদী আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থেকে বলল, থাপ্পড় খাওয়ার ইচ্ছে জাগছে নাকি? তাই আব্বু আম্মু আমাকে কি বলবে? আঙ্কেল আন্টি ওই ঠিক মতো পড়তে বসে না। আমি যদি বলি ওই আমার চোখের আড়ালে কত কিছু করে জানেন, বলবো নাকি কি কি করো? আয়নের আব্বু আম্মু রাগী লুক নিয়ে তাকাতে আয়ন ভয়ে ঢোক গিলে বলতে লাগলো, আমার কলেজের সময় হয়ে গেছে, বাই। আয়ন উঠে সোজা রুমে গিয়ে ব্যাগ নিয়ে দৌড়ে বের হয়ে গেল। নদী বলে উঠল, ওই সাবধানে যাও, পানি তো খেয়ে যাবে নাকি? বাইরে খেয়ে নিব, টাটা। আয়ন কথাগুলো বলে বের হয়ে গেল। নদীর আম্মু বলে, নদী, আয়ান কিন্তু তোর হাজব্যান্ড। ওই তোর বয়সে ছোট হলেও ওই তোর হাজব্যান্ড। তুই ওর স্ত্রী। সবসময় এত কঠোরে রাখিস না, মাঝে মাঝে নরম ব্যবহার করিস। বেশি কঠোর হইলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। তুমি কি বলতে চাচ্ছ? আয়ানকে চাপে না রাখলে ওই একদম পড়তে চায় না। ওর সুন্দর ভবিষ্যৎ আছে। ওই যদি এই সময় পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে পড়ে থাকে তাহলে ভবিষ্যৎ অন্ধকার। দেখো আপু, ভালোবেসেও কিন্তু পড়ানো যায়। আগে তুমি ওকে পড়াতাম, তুমি ওকে মারতে বকা দিতে, জিনিসটা মানাতো। এখন কিন্তু মোটেও মানায় না। এখন ও তোমার হাজব্যান্ডের সাথে ব্যবহার সুন্দর করতে পারলেই সুখে থাকতে পারবে। এভাবে আস্তে আস্তে তুমি আয়নের মন থেকে উঠে যাবে। কঠোর সব জায়গায় মানায় না। বৌমাকে এভাবে চেপে ধরেছেন কেন? আয়ান ফাজিল আছে, ওই ছোট থেকে ফাজিল। কঠোর না হলেও এই জীবনেও ঠিক হবে না। নরম হলেই মাথায় উঠে পড়বে। ওইটুকু ছেলে ক্লাস 5 থেকে রিলেশন করছে, এটা কি ভাবা যায়? এইটুকু ছেলে নাকি 5 বছরের রিলেশন ছিল, আবার তার সাথে ব্রেকআপও হয়েছে। সেখানে যদি নদী ওকে এভাবে চোখে চোখে না রাখে তাহলে পড়া তো দূর, কোনো মেয়ের সাথে আবার রিলেশন করবে। আমি মা হয়ে ওকে বিশ্বাস করতে পারি না। আয়নের আম্মুর কথা শুনে নদী বলে ওঠে, ওই এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। বেশি দিন এইভাবে রাখা যাবে না। আমি ভালো করে জানি সামনে পরীক্ষা পর্যন্ত তো কঠোর হতেই হবে। পরীক্ষাটা হয়ে গেলে স্ত্রী যেমন হওয়ার কথা তেমন হব। এখন শিক্ষক অভিভাবকের মতো ব্যবহার করতে হবে। মা হয়ে তোকে কথাগুলো বলার ছিল তাই বললাম। এখন তুই কি করবি সেটাই তোর একান্ত ব্যাপার। সবাই টুকটাক কথা বলতে বলতে খেতে লাগলো। নদী চিন্তায় পড়ে গেল। নদী ভাবতে লাগলো। এদিকে আয়ন কলেজে গেলে তুলি, রাকিব, সবুজ আরও ফ্রেন্ডরা সবাই বসে আড্ডা দিচ্ছে। আয়ন ব্যাগ রেখে ওদের কাছে গেলে তুলি টান দিয়ে পাশে বসিয়ে দিয়ে বলল, ঘুম ভাঙছে তাহলে? তোমার কল কতবার দিয়েছি, চোখ আছে? ও সরি, বুঝতে পারি নাই। আব্বু আম্মু এসেছে তো তাই আর কি। কি আঙ্কেল আন্টি এসেছে? সাবধানে থাকতে হবে। তোমার সাথে দেখলে আমাকে খুন করবে। জানি। এই স্যার ক্লাসে যাচ্ছে। আরে রাখো, ক্লাস না করলে সমস্যা নাই। তাহলে তোমরা থাকো, আমাকে ক্লাস করতে হবে। রেজাল্ট খারাপ হইলে মাইর পিঠে উপরে ছাড়া কোথাও পড়বে না। আয়ন কথাগুলো বলে উঠে পড়তে যাবে, সাথে সাথে তুলি আয়নের হাত ধরে টান দিলে আয়ন সোজা তুলির উপরে গিয়ে পড়ল। আয়ন তুলির দিকে তাকাতেই তুলি আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। তুলি আয়নের মাথা ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিবে। আয়ন সাথে সাথে তুলির হাত সরিয়ে দিয়ে উঠে পড়ে বলল, ধ্যাত, এইভাবে কেউ টান দেয়? আর একটু হইলে বেশি ব্যথা পেত। আর কিছু থাকলে পারতে, সুন্দর একটা রোমান্টিক ভিডিও হয়তো। রাকিবের বাচ্চা, ছবি তুললি কেন? সুন্দর লাগছে। ডিলিট কর।
না, সো রোমান্টিক। রাকিব কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ন রাকিবের হাত থেকে ফোন নেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলি বলে ওঠে, এখনো মেয়েদের মতন স্বভাব গেল না। আমি মেয়ে মানুষ হয়ে কিছু বলছি না, আর ও ছেলে মানুষ হয়ে ভয় পাচ্ছে। ভয় কিসের? আমি মোটেও ভয় পাই না। রাখুক গা, তাতে আমার কি? আয়ন ভাব দেখিয়ে চলে গেল। তুলি রাকিব সবুজ হাসতে লাগলো। আয়ন ক্লাসরুমের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে চলে গেল। আয়ন মনোযোগ দিয়ে সব ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে আয়ন ক্লাস থেকে বের হইলে তুলি আয়নের কাঁধে হাত দিয়ে বলে, জানু ফুচকা খাওয়াবে না নাকি? চলো। জানু বলবে না তো, আমার নাম ধরে ডাকবে, বুঝলে? ও মা, জানু বললে আজও তোমার রাগ হয় নাকি? আমাকে 2 বছরের ভিতরে ভুলে গেছো? আমাকে আর তোমার মনে পড়ে না নাকি? আগে পড়তো, এখন পড়ে না। আর ফ্রেন্ড হয়ে থাকো, ফ্রেন্ডের মতো ব্যবহার করো। তার মানে তুমি আমাকে ভালোবাসতে না? আমি ঠিকই বলেছিলাম, তুমি আমাকে ভালোবাসতে না। এটা তোমার অভিনয়। যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি মনে করো, আমার কিছু যায় আসে না। আমার ব্যাপারে কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার। আয়নের কথা শুনে তুলি বেশ অবাক হইল। আয়ন ফুচকার দোকানের সামনে গিয়ে বলল, মামা, ওদের 3 জনকে ফুচকা দেন। আয়নের কথা শুনে ফুচকাওয়ালা ফুচকা বানাতে লাগলো। আয়ন বলে ওঠে, তোরা খা, আমি পেমেন্ট করে চলে যাই। তুই থাকবি না? আমরা পার্কে যাব, তুই যাবি না? না, আমাকে বাসায় যেতে হবে। আব্বু আম্মু এসেছে, বুঝতেই তো পারছিস। শালা এখনো বাচ্চাই থেকে গেলি, বড় কবে হবি? এখন তো এনজয় করার সময়। তুই জানোস কত কিছু তুই মিস করছস? আমরা ফ্রেন্ডরা কত আনন্দ করি। তুলি মেয়ে হয়ে গতকাল আমাদের সাথে আড্ডা দিয়েছে, কত মজা করছি। তুই বল ওকে আমরা মজা করছি না? হ্যাঁ শুনো, ওর কথা জানি না, আজকেও ছোট একটা পার্টি হবে, অনেক মজা করব। আমি তো নাচের রিহার্সালও করব। ওকে, আজকে আমি আয়োজন করব। যা আয়ান, তুই চাইলে আসতে পারিস ক্লাবে। না, আমার পক্ষে সম্ভব না। তোরা মজা কর বাই। আরে রাখ তো, ওই আগে ওর মায়ের আঁচল ধরে থাকতো, এখনো সেই রকমই আছে। যাও বাবু, বাসায় গিয়ে মায়ের দুধু খেয়ে ঘুমিয়ে যাও। তুলি কথা শুনে সবে হাসতে লাগলো। আয়নের রাগ হতে লাগলো। আয়ন হাত মুঠো করে ফেল। আয়ন রেগে রাকিবের আর সবুজের মুখে ঘুষি মেরে বলল, আর একবার হাসলে নাক ফাটিয়ে ফেলবো। আমি আসবো, পার্টিতে দেখে নিস। আয়ন রেগে কথাগুলো বলে চলে গেল। রাকিব সবুজ মুখে হাত দিয়ে রেখে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তুলি হাসতে হাসতে বলল, আমার জানুটা রাগও করতে পারে? আমি তো এটাই চেয়েছিলাম, আমার জানুটা হিরোদের মতন হোক। চুপ কর বাল, তোর জানু আমাদের রক্ত বের করে দিয়ে গেল, আর উনি জানুর ব্যবহারে খুশিতে নাচতেছে। এই সবুজ, মার থাপ্পড় ওকে। রাকিব সবুজ থাপ্পড় মারতে যাবে, তুলির সাথে সাথেই বলে ওঠে, এই দাঁড়া দাঁড়া, আয়ান বিল না দিয়ে যাচ্ছে। তাই তো, ওই আয়ান বিল দিয়ে যা। 3 জন ডাকতে লাগলো। আয়ন পেছনে ঘুরে এসে বিল দিয়ে চলে গেল। তুলি মিষ্টি করে হাসি দিয়ে বলল, আমার জানুটা সো সুইট। লোভি মাইয়া। চুপ কর শালা। 3 জন হেসে ফুচকা খেতে লাগলো। আয়ন বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে গিয়ে ভাবতে লাগলো, জোর গলায় তো বললাম পার্টিতে কিভাবে যাব। বউ যদি জানে যে এক্সের সাথে পার্টিতে ছিলাম, আমাকে তো খুন করে ফেলবে। আর রাতের বেলা তো আমাকে বেরো হতে দেয় না। কি যে করি, ধুর, খালি চিন্তার ভিতরে পড়ে গেলাম। কি যে করব। সাথী রুমের ভিতরে এসে বলতে লাগলো, ওই এত কি ভাবো? এসে তো রুমে ঢুকেছো, গোসলও তো করো নাই দেখি। আপনার আপু থানায় গেছে নাকি? তা কি নিয়ে এত ভাবো? কিছু না। যাও গোসল করে আসো, খাবার দিই। খাবো না, গোসল করে ওনার কাছে যাব। আয়ন উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট চেঞ্জ করে বাহিরে এসে বারান্দায় ভেজা শার্ট প্যান্ট শুকাতে দিল। সাথী খাটে শুয়ে থেকে ফোন টিপতে লাগলো। আয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল হেয়ার ড্রাই করতে নিলে সাথী ভুরু কুচকে তাকিয়ে থেকে বলল, বাহ, তোমার চুলগুলো তো অনেক সুন্দর। চুল আবার সুন্দর হয়? বুদ্ধু। ফাজিল। আচ্ছা থাকেন, আমি গেলাম। আব্বু আম্মু সবাই তো ঘুমাইছে মনে হয়। ও হ্যাঁ, দরজাটা লাগিয়ে দিয়েছেন। আয়নের পিছন পিছন সাথী যেতে লাগলো।
আয়ান বের হইলে সাথী দরজা লাগিয়ে দিল। আয়ান বাইক নিয়ে সোজা থানায় চলে গেল। থানার ভিতরে গেলে আয়ান দেখে পুলিশের ছেলেমেয়েরা পাশে খেলছে। আয়ান গিয়ে ওদের সবার সাথে খেলায় যোগ দিল। নদীর জানালার পাশে দাঁড়িয়ে থেকে আয়নের বাচ্চাদের মতো করে খেলতে দেখতে লাগলো। আয়নের চোখ হুট করে নদীর জানালার দিকে বলে আয়ন ভয় সবাইকে বলল, পরে খেলবো, এখন যাই বাই। আয়ন ওদের ওইখান থেকে চলে গেল। থানার ভিতরে চলে গেলে নদী কেবিনে ঢুকলে নদী বলে ওঠে, ওইখানে বিরিয়ানি আছে, নিয়ে আসো। আয়ন বিরিয়ানি নিয়ে এসে দিলে। নদী হাত ধুয়ে এসে আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়ন খেতে লাগলো আর টেবিলের উপরে বলটা নিয়ে খেলতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, থানার ভিতরে ওই বাসাগুলোর ভিতরে ভাড়া থাকলে তো ভালো হইতো। অত দূরে কেন বাসা নিয়েছেন? থানা থেকে যত দূরে থাকা যাবে তো ভালো। বুঝবে না ছোট মানুষ, চুপচাপ খাও। আচ্ছা, আপনাকে কেমন যেন চিন্তিত লাগছে। কিছু হয়েছে কি? কই না তো। না, মনে হচ্ছে কিছু নিয়ে ভাবছেন। রাতে ডিউটি আছে আর তুমি সন্ধ্যায় পড়তে বসবে। পড়া শেষ করে সবার সাথে খেয়ে বসার ঘরে কষ্ট করে ঘুমাও, সাথী একা আমাদের রুমে থাকবে। ও আচ্ছা, সমস্যা নাই, বাট এইটা চিন্তার বিষয় বলে মনে হচ্ছে না। অন্য কোনো কিছু নিয়ে ভাবছেন? আয়ান, তুমি এতদিন সব সহ্য করতে পারলে, 4 মাস সহ্য করতে পারবে না? কি বুঝলাম না। কিছু না, একটা কথা শুধু মনে রেখো, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তুমি যা চাইবে আমি তাই দিব, প্রমিস। নদীর কথা শুনে আয়নের চোখে মুখে হাসির ঝলক ফুটে উঠল। আয়ন বলে ওঠে, সত্যি দিবেন তো? আবার পরে না করতে পারবেন না কিন্তু। দিব, বলো কি চাও। আয়ন কিছুক্ষণ ভেবে একটু একটু করে চেয়ার থেকে উঠে একটু দূরে গিয়ে বলল, এখান থেকে বলি, কাছে বলে থাপ্পড় খাইতে পারি। থাপ্পড় দিব না, বলো কি চাও। আয়ন হালকা করে কেশে নিয়ে বলল, আমার একটা বেবি লাগবে, বাকিটা বুঝে নেন। আয়ন কথাগুলো বলে নদীর দিকে তাকাতেই নদী ভুরকুচকে তাকালে। আয়ন বলে ওঠে, এভাবে তাকান কেন? আপনি বলছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি যা চাইবো তাই দিবেন, তাহলে এখন আবার এভাবে তাকিয়ে আছেন কেন? কি হলো, দিবেন না নাকি? নদী কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ওকে, আর কি চাই। নদীর কথা শুনে আয়ন খুশিতে লাফ দিয়ে ওঠে। আয়ন বলে ওঠে, আর একটু ভালো ব্যবহার, ভালোবাসা, আদর, আর কিছু চাই না। আর কিছু চাও না? বছরের বছরে একটা বাবু দিলেই হবে। আয়নের কথা শুনে নদী ভুরকুচকে তাকিয়ে বলে, এত বাবু দিয়ে কি করবে? ফুটবল টিম বানাবো, হি হি হি। 2টা বাবু নিব, তার বেশি নিব না। নদী কথাটা বলে লজ্জা পেতে লাগলো। আয়ন বুঝতে দিল না। আয়ন খুশিতে বলে, যাক বাবা, বউ তো 2টা, বাবু দিবে, এটাই অনেক। আপনার কথা কিন্তু রাখতে হবে, আমি ভালো রেজাল্ট করলে। আগে ভালো রেজাল্ট, তারপর। ওকে, এখন যাও। আয়ন খুশি হয়ে চলে গেল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, ফাজিল একটা আমাকে মেরে ফেলার চিন্তা করছে, ফুটবল টিম বানাবে। ফাজিল বলে কি? ওই একটা বাচ্চা, ওকে সামলানো কঠিন, আবার এতগুলো বাচ্চাকে নাকি সামলাতে পারবো। ফাজিল একটা। নদী হাসতে হাসতে হাত ধুয়ে প্লেট রেখে কাজ করতে লাগলো। এইদিকে আয়ন খুশি হয়ে বাইক নিয়ে সোজা বাসায় চলে গেল। কলিং বেল বাজাতেই আয়নের আম্মু দরজা খুলে দিল। আয়নের আম্মু বলে, কই গেলি? থানায় গেছিলাম, তোমরা উঠে পড়ছো? হ্যাঁ, ভেতরে আয়। আয়ন ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে সবার সাথে বসে গল্প করতে লাগলো। সাথী বলে ওঠে, কি ব্যাপার, তোমাকে একটু বেশি খুশি লাগছে? আপুকে নাইট ডিউটি করার কথা শুনে খুশি নাকি? আরে ধ্যাত, বউ ধমক বা রাগ দেখালে কি হবে? বউ না থাকলে ভালো লাগে না, বউ দূরে গেলে কেউ খুশি হয় নাকি? আয়নের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। সাথী বলে ওঠে, তাহলে এত খুশি কেন? এখন বলা যাবে না, থাকো তোমরা, আমাকে পড়তে বসতে হবে। তোমার তো সন্ধ্যায় পড়ার কথা, এখন কেন? যত বেশি পড়বো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। বাবা, আপুকে জানাতে হবে তো। আপু তো চিন্তা করলো, আমাকে বলল পড়তে বসতে না চাইলে আমাকে কল দিস। দাও গা। আয়ন চলে গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলো। 9টা পর্যন্ত পড়ে আয়ন নদীকে কল দিল। আয়ন, হ্যাঁ বলো, কি হয়েছে? খাইছেন? না, একটা মিশনে যাচ্ছি, আর কল দিও না, এসে খেয়ে নিব, চিন্তা করো না। ওকে, খেয়ে নিও।
আমি তাহলে খেতে গেলাম। ওকে যাও, গুড নাইট। গুড নাইট বলে কল কেটে খাবার খেতে চলে গেল। আয়নের আম্মু আয়নকে খাওয়াই দিতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, তোমার হাত কাটলো কিভাবে? পেঁয়াজ কাটতে গিয়ে হুট করে ভাজি পুড়ে যেতে নিয়েছিল, ওইদিকে হাত দিয়ে চাকুটা সাথে লেগে কেটে গেছে। সাবধানে কাজ করবে না? তুই রান্না শিখছিস? ইউটিউব দেখে করতে চাইছিলাম, বউ তো কাজ করে এসে আবার রান্না করতে কষ্ট হয়, তাই আমি করতে নিয়েছিলাম। ভুয়া তো কয়েকদিনের ছুটি নিয়েছিল। ও আচ্ছা। অ্যান্ড সবার সাথে কথাবার্তা বলতে লাগলো আর খেতে লাগলো। খাওয়া শেষ হলে কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বললো। আয়ান বলে ওঠে, আচ্ছা, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব, তোমরা ঘুমিয়ে পড়ার কাউকে যেন বলো না, রেগে যাবে। কোন বন্ধুর বাড়িতে? রাকিবের আপনি চিনবেন না, রূপা আপু চিনত। বাই। কোন বাসায় রে? আসবি নাকি? হুম। আমার ফ্ল্যাটে আয়। ওকে। আয়ান চলে গেল। সবাই কই? ওই রুমে। রুমে গেলে দেখে ড্রিঙ্কসের বোতল সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছে। রাকিব বলে ওঠে, দোস্ত নে। না, আমি ড্রিঙ্কস করব না, তোরা কর। এই ধর তো, ড্রিঙ্কস না করলে কোনো মজা আছে নাকি? সবাই ধরে জোর করে আয়নকে ড্রিঙ্কস করাতে লাগলো। চারজন মিলে গানের তালে তালে নাচতে লাগলো। তুলি আয়নের সাথে ঢুলাঢুলি করতে লাগলো। আয়ন বারবার তুলিকে ইগনোর করতে লাগলো। আয়ন ড্রিঙ্ক অতিরিক্ত করতে করতে ঘুম আসলে আয়ন অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আয়নের ঘুম ভাঙলে চোখ খুলে দেখে তুলি কান্না করছে। আয়ন লাফ দিয়ে উঠে নিজেকে দেখে থমকে গেল। আয়ন তাড়াতাড়ি করে নিজেকে ঢেকে নিয়ে বলল, তুলি এসব কি? আয়ান, তুমি আমার এমন সর্বনাশ করতে পারলে? তুমি কিভাবে পারলে আমার সাথে এমন কাজ করতে? কি বলছো তুলি? আমি তোমার সাথে আবার কি করলাম? চুপ কর শালা, তুই তুলির সাথে এসব কি করছস দেখ। রাকিব ফোনের স্ক্রিনে তুলি আয়নের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। আয়ন লাফ দিয়ে উঠে পড়ে তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট তুলে তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরে নিয়ে আয়ন তোতলাতে তোতলাতে বলে, আমি এসব করতে পারি না, এসব আমি করি নাই, কোথাও ভুল হচ্ছে। এই ছবিগুলোও ভুল নাকি? আমরা যদি কিছু করে থাকি, ছবি কিভাবে উঠলো? এইগুলো সব প্ল্যান করে তোরা করছস। রাকিব, আমার সাথে এমন কেন করছিস? তুই তো আমার ভালো বন্ধু, তুই আমাকে এভাবে ফাঁসালি কেন? এই চুপ কর, কিসের ভালো বন্ধু? ভুলে গেছস তোর বউয়ের লোকেরা তোকে মজা করে একটু মেরেছিলাম দেখে সবার সামনে আমাকে মেরে তোর পায়ে ধরে ক্ষমা চাইছিল। আমার অপমানের কথা আমি এত সহজে ভুলে যাব ভাবলি কিভাবে? কি? ওটার জন্য তুই আমার উপরে প্রতিশোধ নিচ্ছিস? তুলি, তুমি কেন এমন করলে? তোমার আমি কি ক্ষতি করছি? তুলি আয়নের কাছে এসেছে, কলার ধরে মিষ্টি করে হাসি দিয়ে বলে, আয়ন, আমি তোকে এত সুখী দেখতে পারছি না। আমি বেঁচে থাকতে তুই সুখে সংসার করবি? তোদের জন্য ওই শহরটা আমার ফ্যামিলি নিয়ে ছাড়তে হয়েছে। এত সহজে সব ভুলে গেছি ভেবে নিয়েছিস? তোর জন্য আমাদের ফ্যামিলিকে কত অপমান হইতে হয়েছে, ভুলে গেছিস সব? আর শুন, এইসব যে ফেল সেটাও আমরা চারজন জানি, আর কেউ তো জানে না। আজ থেকে আমাদের কথা না শুনলে তোর এইসব পুলিশ বইয়ের কাছে যাবে। তোমাদের পায়ে ধরছি, দয়া করে এমন কাজ করো না তোমরা। আমি সব কিছুর জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই চার, তোর বউটা না অনেক সুন্দর, তাই না? বইয়ের আদর পেয়ে আমাকে ভুলে গেলি, সেটা কিভাবে মেনে নেব বল? শুন, কান খুলে শুনে রাখ, আমার যখন তোর সাথে সময় কাটাতে মন চাইবে তখন চলে আসবি। যদি না আসিস তাহলে সোজা তোর বউয়ের কাছে ছবিগুলো চলে যাবে। দেখো, এইটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। আমার স্ত্রীকে বাদে আমি কাউকে সময় দিতে পারবো না। আমিও এইগুলো তোর স্ত্রীর কাছে সেন্ড করে দেব, অনেক মজা হবে। আর বউয়ের সাথে অনেক তো সুন্দর সময় কাটাইছস, এখন আমার সাথে কাটাতে তোর কি সমস্যা? বউকে অনেক ভালোবাসিস তাই না? দুপুর হইলে বউয়ের সাথে দেখা করতে যাস, সময় হইলে সময় হলেই বউকে নিয়ে ঘুরতে যাস, অনেক সুন্দর সুন্দর সময় কাটাস। এইসব দেখে আমি কিভাবে তোদের সুখ মেনে নেব বল? একটু হলেও তো আমি তোকে ভালোবাসি, তোর পাশে অন্য কাউকে সহ্য হয় না।
এখানে এখন আমরা কি করব বল? শুন, তাড়াতাড়ি বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নিবি, ঠিক আছে? তুলিকে ধাক্কা দিয়ে বলে ওঠে, আমার স্ত্রীকে ডিভোর্স দিব? সো ফানি। আর তোর মতো মেয়েকে কে বিয়ে করবে? যেই মেয়ে ছোটবেলা থেকে যৌবনের জ্বালা মেটাতে যা না তাই করে, সেই মেয়েকে আমি বিয়ে করব? আমি কিছু বুঝতামও না। তুই আমার সাথে কি করার চেষ্টা করতে এখন আমি সব বুঝি। ফালতু মেয়ে তুই, তোকে সময় দিব আমি? অসম্ভব। আয়নের কথা শুনে তুলি রেখে গলা চেপে ধরে বলে, আমি খারাপ মেয়ে, তাই না? এই খারাপ মেয়েকেই তুই সময় দিতে বাধ্য হইবি। এই রাকিব ওর বউকে সেন্ড করে দে। ওয়েট কর। রাকিব সেন্ড করতে যাবে। আয়ন তাড়াতাড়ি রাকিবকে বলল, ভাই দেখ, বাড়াবাড়ি করিস না। তুই ওই তুলির পাল্লায় পড়ে এমন কিছু করিস না, সারা জীবন পস্তাতে হবে। ওই না কারো ভালো গার্লফ্রেন্ড বা বউ, আর না ভালো ফ্রেন্ড হতে পারবে। ওই অনেক খারাপ একটা মেয়ে, নিজের স্বার্থের জন্য সব করতে পারে। ওর ফাঁদে পা দিস না। চুপ কর, তোর কথা আমার শোনা লাগবে নাকি? এই তুলি, পাঠিয়ে দে। দিয়ে দে। আয়ন রাকিবকে আটকানোর চেষ্টা করতে লাগলো। রাকিব আয়নের মুখে কোনো দিয়ে গুতা দিয়ে বলে, শালা ছাড় আমার হাত। তোদের এত সুখী আমার ভালো লাগে না। তোদের মাঝে সম্পর্ক নষ্ট হইলে আমি তোর বউটাকে পটাতে পারবো। রাকিবের কথা শুনে আয়ন সজোরেই খুশি মেরে বলে, আমার স্ত্রীর ব্যাপারে কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসলে খুন করে ফেলবো। বাহ, কি প্রেম বউয়ের উপর! রাকিব, ফোনটা এদিকে ছুঁড়ে মার। রাকিব ছুঁড়ে মালে তুলি ধরে ফেলে। তুলি আয়নের দিকে তাকিয়ে বলে, জান, সেন্ড করে দেব নাকি? আয়ন তুলির সামনে গিয়ে আপত্তি মিনতি করতে লাগলো। তুলি হাসতে হাসতে তুলি বলতে লাগলো, আমাকে সময় দিবি, আর না হয় এইসব তোর বউয়ের কাছে যাবে। হ্যাঁ, আমি তোদের সব কথা শুনবো, তাও এমন কাজ করিস না। তোরা দয়া করে এমন কিছু করিস না, তোদের দুইটার পায়ে ধরি। ওলে ওলে ওলে, জানটা এভাবে বলে না, আমারও তো কষ্ট লাগে তোমাকে এভাবে দেখলে। উঠো জান, উঠো। তুলি আয়নকে তুলে আয়নের চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। আয়ন সরিয়ে দিতে গিয়েও দিতে পারল না। আয়নের ঠোঁটে আলতো করে কিস করলে আয়নের ঘৃণা হতে লাগলো। আয়নের মাথায় পিছনে ধরতে গেলে রাকিব বলে ওঠে, এই, আমাদের সামনে রোমান্স করিস না, আমরা সিঙ্গেল আপাতত। সরি দোস্ত, ওকে জান, তুমি যাও, আমরাও যাই। কলেজে যেতে হবে। কলেজে না গেলে সমস্যা আছে। যাও যাও জান, বাসায় যাও। তোমার বউ আবার তোমাকে না পেয়ে হার্ট অ্যাটাক করতে পারে। আয়নের কলার ঠিক করে দিলে আয়ন বাইকের চাবিটা নিয়ে বের হয়ে গেল। আয়ন বাইক চালাতে লাগলো, আরেক হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো। আয়ন বাসায় চলে গেল। চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে কলিং বেল চাপ দিল। সাথে সে দরজা খুলে দিল। আপু এসে অনেক রেগে আছে, যাও এখন ঠেলা সামলাও গা। আয়ন সাথীর কথা শুনে ভিতরে ঢুকে পড়ল। নদী রেখে কিছু বলতে যাবে, আয়ন সবার সামনে নদীকে জড়িয়ে ধরল। নদী ধমক দেওয়ার আগেই থমকে গেল। সাথী বলে ওঠে, বউকে রুমে গিয়ে জড়িয়ে ধরো, সবার সামনে একটু লজ্জা করো। সাথী চুপ কর। আয়ান, কি হয়েছে? তোমার কিছু হয়েছে নাকি? আয়ান, এখানে তো তোমার আব্বু আম্মু আছে, তারপর তোমার মন খারাপ কেন? আয়ান, কি হয়েছে আমাকে খুলে বলো। আমি আপনাকে ঠকাই নাই, বিশ্বাস করেন, আমি আপনাকে ভালোবাসি। আয়নের কথা শুনে নদী সবাই থ হয়ে গেল। আয়নকে নদী বলতে লাগলো, আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার কি হয়েছে? কান্না কেন করছো? আয়ন নদীকে ছেড়ে দিয়ে রুমে চলে গেল। নদী অবাক হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়নের আম্মু বলে ওঠে, কি হলো হঠাৎ ওর? হয়তো রাতে আমাকে না দেখতে পেয়ে মিস করছে, এই জন্য কান্না করে দিয়েছে। এর আগেও এমন হয়েছে। বাদ দেন, আমার অনেক ঘুম পাচ্ছে। বাপ্পা, কি ভালোবাসা। নদী রুমে চলে গেল। নদী রুমে গেলে দেখে আয়ন ওয়াশরুমে চলে গেছে। নদী খাটে শুয়ে পড়ল। নদী আয়নের কথা ভাবতে লাগলো। আয়ন গোসল করে পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় শার্ট প্যান্ট মেলে দিয়ে রুমে আসলো। আয়নকে দেখে নদী বলল, সত্যি করে বলো তো কি হয়েছে? আর সারা রাত কোথায় ছিলে? আপনাকে মিস করছিলাম তাই। সারা রাত কোথায় ছিলে? বন্ধুর বাসায়। কোন বন্ধু? এত প্রশ্ন উত্তর দিতে ভালো লাগে না, আপনি ঘুমান। সারা রাত তো জেগেছিলেন। আমি কলেজে যাব। কলেজে যেতে হবে না, আমার কাছে আসো। আয়ন নদীর কাছে গেলে নদী আয়নকে জড়িয়ে ধরে বলল,
মিস করছো আমায়? হুম। দেখো, আমি তোমার জন্য নাইট ডিউটি করতে চাই না, বাট আজকে উপায় ছিল না, তাই করতে হয়েছে। প্লিজ মন খারাপ করো না। আমি দেখলাম যে তোমার আব্বু আম্মুও আছে, ও তো সমস্যা হবে না। আপনি ঘুমান, আমি কলেজে যাব। ঠিক আছে, খাবার নিয়ে আসো, খাওয়াই দেই। ক্ষুধা লাগছে না, বাহিরে থেকে খেয়ে নিব। ওয়ালেট থেকে টাকা নিয়ে যাও, মাস তো শেষের দিকে, টাকা মনে হয় নাই, নিয়ে যাও। 500 টাকা নিলাম। ওকে, বাইকে তেল আছে কি? আছে। সাবধানে যাও। ওকে। আয়ন ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। আয়ন কলেজে গেলে তুলিও বাইক থামিয়ে বলল, হাই সুইটার্ট, জান একটু নামিয়ে দাও না। আপনি নামেন, আপনার কি পা নাই নাকি? আবারও তেরা কথা। ও মনে হয় বউকে হারানোর ইচ্ছে হয়েছে। আয়ন সাথে সাথে তুলিকে ধরে বাইক থেকে নামিয়ে দিল। তুলি গালে কিস করে বলে, জান ব্যাগ দুইটা রেখে ছাদে আসো, ঠিক আছে? ক্লাস করতে হবে। আমার থেকে ক্লাস গুরুত্বপূর্ণ হতে পারেন না জান। আয়ন আর কিছু না বলে দুজনের ব্যাগ নিয়ে ক্লাসরুমে চলে গেল। আয়ন ক্লাসের ব্যাগ রেখে ছাদে যেতে লাগলো। ছাদে উঠলে দেখে তুলি রাকিব মিলে সিগারেট খাচ্ছে। সবুজ একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাকিব বলে ওঠে, দোস্ত, তোর সুইটার চলে এসেছে। আয়নকে দেখে তুলি এগিয়ে দিয়ে দেওয়ালের সাথে টান দিয়ে চেপে ধরে দু ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আয়নের রাগ হতে লাগলো। আয়ন ধাক্কা মারতে যাবে, তুলি ঠোঁট ছেড়ে দিয়ে বলল, কিরে সুইটার্ট, খুব তেজ বাড়ছে তাই না? আমাকে রাগাস না, কপালে দুঃখ আছে। আচ্ছা, তোর কি লজ্জা লাগে না অবিবাহিত মেয়ে হয়ে বিবাহিত ছেলের সাথে এইসব করতে? একদম না। তুই 10 বাচ্চার বাপ হইলো আমার সমস্যা নাই। তুই যে হট হয়েছিস, আগে জানলে তোকে আমি ছাড়তামই না। দিন যত যাচ্ছে তুই তো হট হয়ে যাচ্ছিস। তোকে দেখলে কেমন নেশা লেগে যায়। তোর বউ কেন যে তোকে ছাড়ে না, আমি এখন বুঝলাম। তোর মতন হাজবেন্ড পেলে দিনরাত আদর করেও মন ভরবে না। তোকে যত দেখবো তত তোকে শুধু আদর করতেই মন চাইবে। কি নোংরা ভাষায় কথা বলস, তোর যে জন্মের ঠিক নাই, এখন বোঝা গেল। আয়নের কথা শুনে তুলি ডেকে আয়নের মুখ চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। আমাকে বলো জন্মের ঠিক নাই, তোর মুখ আমি ভেঙে ফেলবো। দোস্ত কুল, কিছু হইলে আমরা ফেসে যাব। ওর যে বউ আমাদের ফাঁসি দিয়ে দিবে। ওলে ওলে সুইটহার্ট, আমি কি এই মারতে পারি? আমি তো তোকে ভালোবাসি। তুলি আয়নের ঠোঁটে কিস করে দিলে আর নিজের চোখ হাতের উল্টো পিঠ দিয়ে ডলে মুছতে লাগলো। তুলি রেখে কিস করতে যাবে আর নিচে চলে গেল দৌড়ে। তুলি রেখে নিচে যাবে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। তুলি আর কিছু না বলে ভদ্রভাবে ক্লাসে চলে গেল। তুলি আয়নের পাশে বসে পড়ল। আয়নের হাঁটু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে রাগাস না, তাহলে পস্তাতে হবে তোকে। আহ, লাগছে তুলি? খুব লাগছে তাই না? আদর করলে সমস্যা, ব্যথা দিলে সমস্যা, তাহলে আমি যাবোটা কোথায়? আয়ন কিছু বলতে গিয়েও বলতে পারলো না। ম্যাম আয়নকে পরে ধরে আয়ন উঠে দাঁড়িয়ে আয়ন ম্যামের কাছে গিয়ে অঙ্কটা করতে লাগলো। আয়নের অঙ্ক করা শেষ হলে আয়নের ম্যাম প্রশংসা করলো। আয়নকে সিটে পাঠিয়ে দিল। আয়ন মনোযোগ দিয়ে সব ক্লাস করে। কলেজ ছুটি হলে আয়ন বাইক নিয়ে সোজা বের হয়ে গেল। তুলির আগে বারবার কল দিতে লাগলো। রাকিব বলে ওঠে, বাদ দে, ওকে এই সময় যেতে দিতে হবে। আয়নকে চেঞ্জ দেখালে ওর বউ খোঁজ খবর নেওয়া শুরু করবে, আর যদি বুঝে আমরা বিরক্ত করছি আমাদের হাড্ডি ভেঙে ফেলবে। শালা কপাল কি, সুন্দরী বউ আবার পুলিশ অফিসার পেয়েছে। আবার দুইজনেই কি ভালোবাসা, ওদের ভালোবাসা দেখলে জ্বলে পুড়ে যায়। ইস, আমারও যদি এরকম একটা বউ থাকতো। বাবা মা বুঝে না যে আমার একটা বউ লাগবে। দুজন হাসতে লাগলো। এদিকে আয়ন সোজা থানায় চলে গেল। নদী আয়নকে দেখে বলে, আজকে তো বড় অফিসার আসবে। আয়ান, তুমি বাসায় চলে যাও, আমি সন্ধ্যার দিকে বাসায় যাব। আপনি খাইছেন কি? মিটিং এর পর খাবো, তুমি যাও। ওকে। চলে গেল। থানা থেকে বাসায় গিয়ে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়ন খাটের উপরে বসে থাকতে লাগলো। আয়ন আয়নাতে নিজেকে দেখে ঘৃণা হতে লাগলো। আয়ন সামনে পিন দেখে পিন তুলে চোখে আঘাত করতে যাবে, তখনই সাথী এসে বলে, আয়ান কি করছো? কই কিছু না তো। খাবার খেয়ে নাও গা, যাও আন্টি ডাকে। রূপা আপু কি ভাইয়ার কাছে গেছে নাকি, দেখি না তো।
আয়নের কথা শুনে সাথী খাটের উপরে বালিশ কোলে নিয়ে জড়িয়ে ধরে বলে, সবাই সবার স্বামীর কাছে চলে যায়, আর আমি একমাত্র সিঙ্গেল। দিনরাত খেয়ে ঘুমিয়ে দিন পার করি। আয়ন সাথীর কথা শুনে হাসি দিয়ে বলে, তো বিয়ে করে ফেলেন। এখনো দেরি আছে, এত তাড়াতাড়ি বিয়ে দেবে না। তোমার তো ভাগ্যটাই ভালো, রাফি ভাইয়া আপুকে বিয়ে না করে রূপা আপুকে করে নিল। মাঝখানে তুমি নদী আপুকে বিয়ে করতে পারলে। আমার ভাগ্যটাই খারাপ। সাথীর কথা শুনে আয়ন হাসতে লাগলো। আয়ন সোফায় শুয়ে পড়ে বলল, আহারে বেচারি আপু, ঘুমিয়ে যাও। তোমার কপালে বিয়ে নাই, ঘুম দাও আর খাবার খেয়ে বাঁচো। মজা নাও নাকি? কই না তো। যাই হোক, দরজাটা একদম খুলে দিয়ে ঘুমিয়ে যাইয়েন, আমারও ঘুম পাচ্ছে। আয়ন ঘুরে শুয়ে পড়ল। সাথী দরজা একদম খুলে দিয়ে কাঁথা শরীরের উপর দিয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে নদীর রুমে এসে লাইট জ্বালিয়ে দেখে দুজন ঘুমাচ্ছে। আয়ন সোফায় থেকে পড়ে যাবে, সাথে সাথে নদী গিয়ে ধরে ফেলে। আয়ন ঘুম ভেঙে গেলে নদীকে দেখে উঠে বসে পড়ল। নদী বলে ওঠে, আর একটু হইলে পড়ে যেত। কখন এসেছেন? এই তো কিছুক্ষণ হইল। থাকো, গোসল করে আসি। ওকে। নদী আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। সাথে ঘুম ভাঙলে আয়নকে দেখে বলে, তোমার ঘুম ভাঙছে? হ্যাঁ। আপু এসেছে নাকি? সাথে কণ্ঠ শুনে আয়ন সাথীর দিকে তাকিয়ে পড়ল। আয়ন সাথী দুজনেই ফোন হাতে নিয়ে ফোন চালাতে লাগলো। নদী গোসল করে বের হইলে আয়ন নদীর দিকে তাকিয়ে থাকলো। নদী আয়নের শার্ট প্যান্টগুলো নিয়ে ভাঁজ করতে করতে আলমারিতে রেখে দিল। আয়ন ফ্রেশ হতে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে আসলে সাথী চলে গেল। নদী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলে আয়ন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরলে নদী কেঁপে ওঠে। আয়নের দিকে ঘাড় ঘুরিয়ে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, যাও পড়তে বসো। ফাজলামি করো, ছাড়ো বলছি। আয়নকে সরিয়ে দিল। আয়ন পড়তে বসলো। নদীকে কিছু না বলে আয়নের ফোন বাজতে লাগলো। আয়ন বারবার কল কেটে দিতে লাগলো। তুলি কিছু SMS দেখে আয়ন ফোন নিয়ে বলল, আমি একটু বাইরে যাব। পড়া বাদ দিয়ে বাহিরে কেন? চকলেট খাবো। ওকে যাও, তাড়াতাড়ি এসো। আয়ন বাসা থেকে বার হয়ে গেল। বাইক নিয়ে বের হয়ে সোজা তুলির বলা জায়গায় চলে গেল। তুলি আয়নকে পেয়ে সোজা আয়নের ঠোঁটের উপর হামলে পড়ল। আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, সুইটহার্ট, তোমার ঠোঁটের স্পর্শ না পেলে আমার তো ঘুম হারাম হয়ে যাচ্ছে। যাই করতে যাই তোমার চেহারাটাই ভেসে ওঠে। তোমার ঠোঁটে কি জাদু আছে সুইটহার্ট? আয়ন ধাক্কা দিয়ে বলে, আমার ঠোঁটে জাদু না, তোর মনে নোংরামি বাসা বেঁধে রাখছস তাই। এই যে আবার রাগ তুলে দিচ্ছ। আমি যত ভাবি ভালো ব্যবহার করব, তত তুমি আমাকে এমনভাবে কথা বলো যে তোমাকে আঘাত করতে বাধ্য হইতে হয়। তুলি কথাগুলো বলে সোজা আয়নের বুকে ঘুষি মারলে আয়ন বুকে হাত দিয়ে কেঁপে উঠল। তুলি রেগে বলে, এখানে তোর বউকে রেখেছি, তাই এখান থেকে তোর বউকে কিভাবে বের করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আমার মাথা নষ্ট করিস না, তোর জন্য মোটেও ভালো হবে না। আমাকে যেতে হবে। আমি চকলেট কেনার কথা বলে এখানে এসেছি। যদি আমি না যাই আমাকে খুঁজতে মানুষ পাঠিয়ে দিবে। যা, সকালে কলেজে আসিস কিন্তু। আয়ন কিছু না বলে চলে গেল। আয়ন চকলেট কিনে বাসে গেল। আয়ন পর টেবিলে বসে সাথীকে চকলেট দিয়ে নিজে খেতে লাগলো। আয়ন পড়ার প্রতি মনোযোগ দিতে কেউ পারছিল না। বারবার বিবেক বাধা দিতে লাগলো। আয়ন মনে মনে নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। আয়ন ভাবতে লাগলো, আমি নদীকে ঠকাচ্ছি। আমি কিভাবে ওদের থেকে মুক্তি পাবো? এভাবে চলতে পারে না। ওকে দেখতে ঘৃণা হয়। একটা মেয়ে এতটা খারাপ কি করে হতে পারে? লজ্জা শরম বলে কি কিছুই নাই? কিভাবে আমার সাথে এমন করতে পারে? আয়ন কথাগুলো ভাবছিল, তখন নদী এসে পাশে বসলে আয়নকে বলে ওঠে, কি ভাবো এত? চকলেট খাবেন? নদী আয়নের মুখ লাগা জায়গা থেকে চকলেট কামড় দিয়ে খেতে লাগলো আর আয়নকে পড়াতে লাগলো। আয়ন নদীর হাত বারবার স্পর্শ করতে লাগলো। নদী আয়নের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। আয়নকে বুঝতে না দিয়ে বলে, মনোযোগ দিয়ে পড়ো, আমি আসছি। নদী কথাগুলো বলে চলে গেল। 9টার দিকে সবাই খাবার খেতে ডাক দিলে আয়ন সাথে খাবার খেতে চলে গেল। আয়ন খাবার খেতে লাগলে খাওয়া শেষ করে সবার সাথে আড্ডা দিতে লাগলো। সবার সাথে আড্ডা দিতে দিতে আয়নের মন ভালো হয়ে গেল। সব কিছু ভুলে গিয়ে আয়ন মজা করতে লাগলো। 12টার দিকে আয়নের আম্মু বলে,
অনেক রাত হয়ে গেছে, সবাই যাও ঘুমিয়ে পড়ো। সাথী, আয়ান চলো, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠতে হবে তো, আর আমার ডিউটি আছে, তাড়াতাড়ি চলো দুইজন। তুমিও যাও, আসছি। আয়ন সাথী নদীর পিছন পিছন যেতে লাগলো। নদীর সাথীকে দেখে খাটের বাম দিকে দেখিয়ে দিয়ে বলল, সাথী তুই ওই সাইডে শুয়ে পড়। আমি কি সোফায় ঘুমাবো? না, আমার সাথে ঘুমাবে। কিভাবে? ওয়েট। সাথী শুয়ে পড়লে নদী শুয়ে পড়ল, আর তারপর আয়নকে ইশারা করলে আয়ন শুয়ে পড়ল। সাথী নদীর উপরে হাত পা তুলে দিয়ে জড়িয়ে ধরল। আয়ন সাথীর দিকে ভুরকুচকে তাকিয়ে বলে, এটা তো আমার বউ, তুমি কেন এভাবে ঘুমাও? তোমার বউ হওয়ার আগে থেকে আমার বোন হয়ে আছে, আর আমি আপুকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। আমি ধরলে ছ্যাদ করে ওঠে। এ আয়ান চুপ করো, এইদিকে ঘুরে শুয়ে পড়ো। আর সাথী চুপ করে ঘুমাতো, আমাকে ঘুমাতে দে, সকালে আমার ডিউটি আছে। ওকে, আমি চুপ হয়ে গেলাম। আয়ন ঘুরে শুয়ে পড়ল। নদীর সাথীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আয়নের ঘুম আসলো না। আয়ন আস্তে আস্তে নদীর সাথে চেপে শুয়ে পড়ল। নদী কোমরে আলতো করে হাত জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মাস 4 পর আয়নের লাস্ট পরীক্ষা। আয়ন পরীক্ষা দিয়ে বের হতেই দেখে নদী গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ন নদীর কাছে গিয়ে বলে, কখন এসেছেন? অনেকক্ষণ হয়েছে, চলো, আব্বু আম্মু সবাই এসেছে, লাঞ্চ করার জন্য রেস্তোরাঁয় যেতে হবে। আপনি তো আজকে ছুটি পেয়েছেন 2 মাস, তাই না? এই 1 মাস তোমাকে সময় দিব, ফ্যামিলিকে সময় দিব। সত্যি? সত্যি। এখন গাড়িতে উঠে বসো। আয়ন নদীর সাথে গাড়িতে উঠে বসলো। নদী আয়নের হাতে হাত রাখলে আয়ন অবাক হয়ে গেল। নদী মিষ্টি করে হেসে ড্রাইভিং করতে লাগলো আর বলতে লাগলো, এইভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি রেজাল্টের আগে ভালো স্ত্রী হয়ে যাবেন? হ্যাঁ, বাট রেজাল্ট খারাপ হইলে তোমার খবর আছে। একটু জড়িয়ে ধরি। ড্রাইভিং করছি তো, অ্যাক্সিডেন্ট হতে পারে। বাসায় গেলে ধরতে দিবেন তো? হ্যাঁ, দিব। আয়ন খুশি হয়ে নদীর সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। রেস্তোরাঁর সামনে গিয়ে গাড়ি থামিয়ে দুজন রেস্তোরাঁর ভিতরে চলে গেল। আয়ন সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো আর খাবার খেতে লাগলো। হঠাৎ করে হুট করে তুলে এসে আয়নের কলার ধরে টেনে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, তোকে বারবার বললাম আমি তোর বাচ্চার মা হতে যাচ্ছি, তোর আমার কথার কোনো মূল্য নাই নাকি? তোর সাথে কি আমি মজা করছি নাকি? আমি যে তোকে হসপিটালে যেতে বলেছিলাম, কেন গেলি না? তুলির কথা শুনে সবাই চমকে গেল। সবাই দাঁড়িয়ে গেল। আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুলি, মিথ্যা বলবে না। কি? আমি মিথ্যে বলছি? তাহলে এই সব রিপোর্ট কিসের? তুলি আয়নের মুখে কাগজ ছুঁড়ে মারল। তুলি কাগজটা হাতে নিয়ে চোখ উপরে উঠে গেল। নদী বলে ওঠে, এখানে সিন ক্রিয়েট করো না, এটা পাবলিক প্লেস, সবাই তাকিয়ে আছে কিন্তু। তুলি, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা কেন খারাপ হবে না? এতদিন মজা নিতে পারলো, আর সন্তানের কথা শুনে আমাকে ইগনোর করা শুরু করে দিলে। তুলি চুপ করো, সবাই দেখছে, আমরা বাসায় গিয়ে কথা বলি। তুলি কিছু বলবে তার আগে রূপার সাথী তুলিকে ধরে নিয়ে যেতে লাগলো। সবাই যেতে লাগলো। নদী বিল দিয়ে গাড়িতে উঠে পড়ল। আর নদীকে কিছু বলবে। নদী বলে, চুপ, এখানে আমি কিচ্ছু শুনতে চাই না। নদীর ধমকে সবাই চুপ করে থাকলো। বাসে গেলে আর নদীকে বলার চেষ্টা করলে নদী কিছু না শুনে বসার ঘরে চলে গেল। তুলিকে ছেড়ে দিয়ে বলল, এখন বলো কি হয়েছে? আপনি আমাকে এখানে কেন তুলে নিয়ে আসলেন? আয়ান, তুমি কি তোমার ফ্যামিলিকে দিয়ে আমাদের আবারও অপমান করতে চাচ্ছ নাকি? চুপ কর, খারাপ মেয়ে তুই। এখানে কেন এসেছিস আমি ভালো করে জানি। দেখ তুলি, তুই যা শুরু করছিস লিমিটের বাইরে চলে এসেছিস। আমি সবাইকে সব কিছু বলে দিব। ওই চুপ, এক এক করে কথা বলো। তুলি, তুমি বলো, আয়ানের এই বাচ্চা কিভাবে হয়? আপনি তো আইনের লোক, আপনি ব্যাপারটা বুঝবেন। আয়ান আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আমি ওকে বাধা দিতে গেলে ও আমাকে ভালোবাসার দোহাই দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে গেছে। 3 দিন আগে জানতে পারি আমি মা হতে যাচ্ছি। আয়ান আমাকে 3 দিন ধরে ইগনোর করছে। আমি কতবার বলছি তোমার আব্বু আম্মুকে বোঝাও, আমাকে বিয়ে করে নাও। আয়ান সেটা শুনতে রাজি না। ওই আমাকে বারবার এক কথা বলে, আমাকে কেউ মেনে নিবে না। শয়তান মাইয়া, মিথ্যা কথা বলবি না। আমি তোর সাথে কোনোদিনও শারীরিক সম্পর্ক করি নাই। তুই আমার সাথে
জোর করে করার চেষ্টা করে বাধ্য হয়েছস। তুই মিথ্যা বলিস না, তুই একদিন মরবি, একটু মরার ভয় কর। আয়ান জাস্ট শ্যাট আপ। তুলি, তোমার সাথে যে আয়ান এসব করেছে তার কোনো প্রমাণ আমাকে দেখাতে পারবে? আর তোমাদের রিলেশনের ব্যাপারে আর কে কে জানে? ওর ফ্রেন্ডরাও জানে। রাকিব সবুজকে জিজ্ঞেস করতে পারেন। ওদের কল দাও, কল দিয়ে এখানে আসতে বলো। নদী, বিশ্বাস করো, ওই সব মিথ্যা কথা বলছে। আমি ওর সাথে কিছু করি নাই। ওই যে পিক দেখাতে চাচ্ছে সব মিথ্যা। ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তোমাকে চুপ থাকতে বলেছি আয়ান, আমার মুখের উপরে কথা বলো না। তুলি রাকিব সবুজকে কল দিয়ে আসতে বলে দিল। তুলি কান্না করতে লাগলো অ্যান্ড চিল্লাই বলতে লাগলো, নাটক আর করিস না, মিথ্যা নাটক করে লাভ নাই। তুই আমাকে আজ এভাবে ফাঁসাচ্ছিস। তুই হয়তো আজ জিতে যেতে পারিস, কিন্তু ভুলে যাস না, সত্যি কখনোই চাপা থাকে না। তুই আমার সাথে প্রতিনিয়ত যা করছস তুই দেখে নিস, তুই কোনোদিনও সুখী হতে পারবি না। আয়ান, তুমি আমাকে যদি ভালো নাই বাসো তাহলে কেন আমার সাথে এতদিন মিথ্যে ভালোবাসার নাটক করলে? আয়ান, তোমার দোহাই লাগে, আর সবার সামনে আমাদের সন্তানকে অস্বীকার করো না। আয়ান, ওই তো এই দুনিয়াতে আসেই নাই, দুনিয়ায় এসে বড় হইলে ওর বাবা পরিচয় ছাড়া ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আয়ান, আমার কথা বাদ দিলাম, আমাদের সন্তানের কথা ভেবে তুমি তোমার পায়ের নিচে আমাকে জায়গা দাও। তুলি কান্না করতে করতে কথাগুলো বলে আয়নের পায়ের কাছে বলে আয়ন রেগে বলে ওঠে, কিসের সন্তান? তুই মিথ্যা রিপোর্ট বানিয়ে নিয়ে এসেছিস। তুই এত খারাপ যে ছোট বাচ্চার নাম করে সবার সামনে আমাকে খারাপ বানাতে চাচ্ছিস। আয়ান, তুমি ভালো করে জানো আমার পেটে তোমার সন্তান। আয়ান, আর অস্বীকার করো না। আঙ্কেল আন্টি, আপনারাও কি আয়নের মতন আমাকে তাড়িয়ে দেবেন? আঙ্কেল আন্টি, আপনারা তো সব সময় অন্যায়ের পথে থেকেছেন। আজ আপনাদের বংশের প্রদীপকে আপনার ছেলে অস্বীকার করছে। আপনারাও কি না করবেন? একজন সন্তান বাবার পরিচয় ছাড়া চলাটা কতটা কষ্টকর সেটা একমাত্র ওই সন্তান জানে যাদের বাবা তাদের সন্তানদের অস্বীকার করেছে। তুলির কথা শুনে আয়নের আপু নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আয়নের কাছে এসে আয়নকে মারতে মারতে তোকে বিয়ে করিয়ে দেওয়ার পর তুই অন্য নারীর সাথে এইসব করতে লজ্জা করে না? তুই কোন হিসাবে তুলির সাথে এইসব করলি? তোর জন্য ওদের ফ্যামিলিকে ওই শহর থেকে বের করে দেওয়া হয়েছিল, আবার তার সাথে তুই এই জঘন্য কাজ কিভাবে করলি? আবার সন্তানকে অস্বীকার করস? আয়ন কান্না করতে করতে বলে, আব্বু, বিশ্বাস করেন ওই মিথ্যা কথা বলছে। ওর পেটে আমার কোনো সন্তান নাই। ওই যে রাকিব সবুজ চলে এসেছে। রাকিব, সবুজ, তোমরা প্রমাণ দেখাও। তোমাদের বন্ধু আমাকে সোজা সবার সামনে অস্বীকার করলো। তুলি কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাকিব বলে ওঠে, আয়ান, তুই কিভাবে পারিস বাচ্চাটাকে অস্বীকার করতে? পুত্তা, চুপ কর। তুই বড় শয়তান। তুই আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছিস। আয়ান, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে এসব বলতে পারলি? না, আর চুপ থাকা যাবে না, সত্যিটা সবাইকে দেখানো উচিত। রাকিব ফোন বের করে সব ছবিগুলো দেখাতে লাগলো। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নদীরা পড়ে গিয়ে আয়নের কলার চেপে ধরে বলে, আমার মেয়েকে বিয়ে করে তুই অন্য মেয়ের সাথে এই সব করতে লজ্জা লাগলো না? তোকে তো ছোট ভালো ছেলে ভেবেছিলাম, তুই এতটা নোংরা ভাবতেও পারছি না। তুই 3টা জীবন নষ্ট করলি। সি আয়ান, তুই এমন কাজ করতে পারোস? আমার বিশ্বাসই হচ্ছে না। আয়ন কাউকে কিছু না বলে সোজা কান্না করতে করতে নদীর সামনে গিয়ে বলতে লাগলো, নদী, আমার কথাটা তুমি বিশ্বাস করো, আমি এইসব কিছু করি নাই। আয়নের কথা শুনে নদীর মুখে হাসি রেখা টেনে বলে, সব দোষ আমার আয়ান, সব দোষ আমার। আমি তোমাকে সময় দেই নাই, আমার দোষ। আমি স্ত্রী হওয়া সত্ত্বেও তোমাকে স্বামীর অধিকারটা দেই নাই। সব দোষ আমার, তোমার না। আমি যদি তোমাকে আজ তোমার অধিকারটা দিতাম তাহলে এমন কিছু হইতো না। নদী কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। আয়ন নদীকে বলতে লাগলো, নদী, আমি কিছু করি নাই। আমি তোমার জন্য পারফেক্ট না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি তুলিকে বিয়ে করে নাও। বাচ্চাটা বাবা হারা কেন হবে? তোমাদের ভুলের শাস্তি ওই বাচ্চাটা কেন পাবে? রাফি, কাজে ডেকে নিয়ে আসো, আমি নিজে ওদের বিয়ে দিতে চাই। না, আমি এ বিয়ে করব না। নদী, আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। নদী, আমার পুরো কথাটা একবার শোনো। নদী, আমি সত্যি বলছি, আমার সন্তান ওর পেটে নাই, থাকবে কিভাবে? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক কখনোই করি নাই।
এই আমাকে অনেকবার জোর করেছে, আমি ছলনা দিয়ে চলে এসেছি। নদী, দয়া করে আমার পুরো কথাটা শোনো। আয়ন নদীর পা ধরতে যাবে, নদী লাথি দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রুমে চলে গেল। নদী উপর হয়ে কান্না করতে লাগলো। আয়ন দরজা থাপড়াতে থাপড়াতে বলল, নদী, আমার কথা শোনো নদী। ওরা আমাকে প্ল্যান করে ফাঁসিয়ে ওই ছবিগুলো তুলেছিল। নদী, আমার কথা একবার বিশ্বাস করো। ওরা যা বলছে সব মিথ্যা কথা। নদী, আমি তোমাকে ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। নদী, তুমি তো পুলিশ। নদী, একবার ভেবে দেখো, আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক করে থাকি তাহলে সেগুলোর ছবি কোথা থেকে আসলো? আর সেইগুলো রাকিবের কাছেই বা কী করে? একটা মেয়ে যদি এত নিজের ইজ্জতের নিয়ে মাথা ব্যথা হয়, সেই মেয়ে কিভাবে অন্য পুরুষের ফোনে সেই ছবিগুলো রেখে দেয়, যে ছবিতে নিজের শরীর দেখা যাচ্ছে? আয়ান, তুমি এভাবে ওনাকে ব্রেন ওয়াশ করতে পারবে না। উনি বড়, উনি কখনোই ভুল অন্যায় প্রশ্রয় দেবে না। আয়ান, তুমি আমাকে ভালোবাসানো তাই বলে এভাবে আমার নামে বদনাম করো না। চুপ করবি তুই? তোর কথা শুনলে মাথায় আগুন ধরে যায়। খারাপ মহিলা তুই একটা। আমার স্ত্রী আমার কথা বিশ্বাস না করে তোর সাথে বিয়ে দিতে চাইলে দরকার হলে আমি নিজেকে শেষ করে দিব। তারপরও তোর মতো মহিলাকে আমি বিয়ে করব না, যে মহিলা বিবাহিত পুরুষ জেনেও তাকে ব্ল্যাকমেইল করে নোংরামি করতে পারে। সেই মহিলা কত ভালো মানুষ জানা আছে। তুই কখনোই কারো ভালো মা বা বউ হতে পারবি না। খারাপ মহিলা, তোর দুইটা হাতে পায়ে ধরি, তুই তোর প্রতিশোধ কম তো নিলি না। এবার আমাকে দয়া করে মুক্তি দে বোন, তুই আর এই নোংরা খেলা খেলিস না। তুলি কিছু বলতে যাবে, হঠাৎ করেই নদী রুম থেকে বের হয়ে রাকিবের দিকে আসতে দেখে রাকিব কিছুটা ভয় পেয়ে গেল। আয়ন নদীর দিকে এগিয়ে কিছু বলবে, তখনই নদীর ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো। নদীর ছবিগুলো দেখে বলে, আয়ান তো এখানে চোখ বন্ধ করে আছে, আর আয়ান তো প্রথমে ঠোঁটের দিকে এগিয়ে যায়। ওই তো নিচে থাকার কথা না? এখানে তো হুট করে ছবিটা তোলা হয়েছে, আমাকে আয়ান জোর করছিল। আচ্ছা, জোর করলে এই পিকগুলো কে তুললো? আমি জানতাম আয়ান এমন কাজ করবে, তাই আমি ক্যামেরা রেডি করে রেখেছিলাম। ক্যামেরা রাখলে এখানে তো ভিডিও হওয়ার কথা, আর ছবি তুলতে গেলে তো ডিম লাইটের আলোতে তেমন দেখা যাওয়ার কথা না। ক্যামেরাতে আলো জ্বলছিল। আয়ান যদি তোমার সাথে জোর করে ছবি ওঠার সময় আলো হইল, আয়ান তোমার ক্যামেরা ভেঙে না ফেলে আস্ত রাখলো কিভাবে? নদীর কথা শুনে তুলি থতমত খেয়ে গেল। রাকিব বলে ওঠে, আয়ান তখন নাকি একদম মাতাল হয়ে গেছিল, তাই হয়তো নেশায় বুঝতে পারে নাই। ও, এটা হতে পারে। নদী, ওরা সেদিন আমাকে জোর করে ড্রিঙ্কস করিয়ে দিয়েছিল, আমার যতটুকু মনে আছে। আমি ড্রিঙ্কসগুলো করার পর আমার অনেক ঘুম পাচ্ছিল। পাশের রুমে গিয়ে শুয়ে পড়ছি। সকালে উঠে দেখি তুলি কান্না করছে। নিজের দিকে তাকিয়ে দেখি আমার শরীরে কিছু নাই। আয়ন এক এক করে সব কিছু খুলে বলতে লাগলো। তুলি রাকিব বলতে লাগলো, সব মিথ্যে কথা ম্যাম, আয়ান মিথ্যে বলছে। সব বুঝলাম, ওই মিথ্যা বলেছে। ওইখানে যে রাকিব সবুজ ছিল, এইটা তো বললে না? ওই তো ছবির আয়নাতে রাকিবকে দেখা যাচ্ছে। রাকিব ছবিগুলো তুলছে, এখানে মিথ্যা কেন বললে? নদীর কথা শুনে তুলি কাছে এসে বলল, কই দেখি। তুলিকে ছবিটা দেখাতেই নদী ফোনের দিকে তাকিয়ে দেখে তুলের চুলের মুঠো ধরে 7 পাক দিতে লাগলো। রাকিব ভয়ে বলে ওঠে, আমি আসছি, তোদের সমস্যা তোরা বুঝে নে। রাকিব চলে যেতে নিবে, তখনই রাফিকে ইশার কোলে রাকিব সবুজকে ধরলো। তুলি নদীর হাত ধরে বলতে লাগলো, ম্যাম, আপনি কিন্তু অন্যায় করছেন। আমার পেটে বাচ্চা আছে, এভাবে আমাকে ঘোরাবেন না, আমার লাগছে, চুল ছেড়ে দিন। তুলির কথা শুনে নদী তুলির পেটে হাঁটু দিয়ে গুতা মেরে দিয়ে চুল ধরে মুখে থাপ্পড় মেরে বলল, আমি ওর স্ত্রী হওয়া সত্ত্বে ওই আমাকে টাচ করার সাহস পায় না, আর সেখানে তুই পরনারী, তোকে ওই জোর করবে, তাই না? ফাজলামি করস? আমাকে টাচ করা কত সহজ, ঘুমের ভেতরে কখনো সুযোগ নিল না। আর তুই কি পড়ে এসেছিস রে, যে আমার স্বামী তোর রূপে পাগল হয়ে তোর সাথে শারীরিক সম্পর্ক করবে? আর এখানে দেখা যাচ্ছে 4 মাস আগের ছবি। 4 মাসের মধ্যে বাচ্চার মা হয়ে গেলি। নদী কথাগুলো বলে মারতে লাগলো। পুলিশ আসলে নদী রাকিব আর সবুজকে মারতে লাগলো। সবুজ কান্না করতে করতে বলে, আমি কিছু করি নাই, সব রাকিব তুলি করছে। আয়ান তুলির সাথে কিছু করে নাই। তুলি রাকিব প্ল্যান করে আয়ানকে সেই দিন জাগিয়ে দিয়ে পার্টিতে নিয়ে গিয়ে ড্রিঙ্কের সাথে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে এইসব ছবি তুলে।
সবুজ আস্তে আস্তে সব কিছু সত্য বলে দিতে লাগলো। সব শুনে নদী রেগে সাথীর মাথায় পিন নিয়ে তুলির ঠোঁটের একের পর এক আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, আমার স্বামীর ঠোঁট খাওয়ার খুব ইচ্ছা, তাই না? নে, কেমন লাগে? তুলি ব্যথায় চিৎকার দিতে লাগলো। নদী তুলির হাত ভেঙে দিয়ে বলে, আমার স্বামীকে এই হাত দিয়ে জোর করে ধরেছিলি, তাই না? নদী আরও মারতে যাবে, পুলিশের সদস্যরা জোর করে 3 জন ওকে নিয়ে চলে গেল। আপু, তুই তো প্রথমে আয়ানকে ভুল বুঝলি, লাস্টে কি মনে করে ওকে বিশ্বাস করলি? আমি রুমে আমার লোকদের ইনফর্ম করে দিই, কখন কি করছে সব ফুটেজ থানায় চলে গেছে। সেলুট ম্যাম, আপনি আসলে বুদ্ধিমান। নদী আয়নের দিকে তাকিয়ে সজোরে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথেই আয়ন নদীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নদী রেগে ধাক্কা মেরে দিল। নদী আয়নকে কিছু বলতে যাবে, নদীর আব্বু বলতে লাগলো, নদী ছেলেটাকে বকাঝকা করিস না, অনেক ভয় পেয়ে গেছে। আর ওই মেয়েটা আসলে তো ফালতু, এমনভাবে সাজিয়ে গুছিয়ে এসেছে যে ওর কথা বিশ্বাস করতে সবাই বাধ্য হবে। আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি। না আঙ্কেল, আমি আপনার উপরে রাগ করি নাই, এইটা যে কেউ বিশ্বাস করবে। নদী, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। 4 মাস ওই তোকে ব্ল্যাকমেল করে গেছে, তুই আমাকে কিছু বলস নাই কেন? তোর কি মনে হয় আমি তোর কথা বিশ্বাস করতাম না? তুই আমার সাথে 1.5 বছর ধরে আসিস, আমি কি জানি না আমার হাজবেন্ড কেমন? তুই নিজেকে কি মনে করস? হ্যাঁ, আমি যদি ওর কথা বিশ্বাস করে তোকে ডিভোর্স দিতাম ভালো হইতো, তাই না? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আপনি তো অনেক রাগী, আপনি আমার কথা বিশ্বাস করতেন না। ওরা এমনভাবে প্ল্যান করে, আমি নিজেই তো ধোঁকা খেয়েছি। ওরা আপনাকে এমনভাবে বোঝাতো আপনি বিশ্বাস করতে বাধ্য হইতেন। আমি আপনাকে হারানোর ভয় পেতাম, তাই আমি ওদের কথা শুনতে বাধ্য হয়েছি। যদি বুঝতাম আপনি আমাকে ভুল বুঝবেন না, তাহলে এতদিনে ওদের মেরে মাটিতে পিষে দিতাম। আয়নের কথা শুনে সবাই ভুরু কুঁচকে তাকালে। নদী বলে ওঠে, কি মাটিতে পিষে ফেলতে? হ, বাপ্পা, আয়ান স্যার কথাগুলো বলছেন নাকি? গুছিয়ে কথা বলতে পারেন না, সে আবার অন্য কাউকে পিষে ফেলবে। ওই বুদ্ধি সত্যি, কথা বলতেও এলোমেলোভাবে কথা কেন বলে? গুছিয়ে কথা না বললে প্রতিনিয়ত তুমি তো সবার সামনে অপরাধী হবে। আগে গুছিয়ে কথা বলতে শেখো। আপু অপমান করবে না? ওকে, অনুমতি নিয়ে করি। দুলাভাই, আপনাকে কি একটু অপমান করা যাবে? যদি অনুমতি দিতেন। সাথীর কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আয়নও হেসে দিয়ে বলে, আপু। আবার আপু বলল কেন? আমি তো অনুমতি চাচ্ছি। টাকলুর বউ, চুপ করবা? টাকলুর বউ মানে? কানের নিচে কয়েকটা দিয়ে দিব। আমার হাজবেন্ড হিরোর মতো হবে, বুঝতে পারছো? নট টাকলু। আঙ্কেল, আপুর বর যেন টাকলু বেটে, চোখ টেরা, এক পা খাটো, এমন দেখে বিয়ে দিন, অনেক সুন্দর মানাবে। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। সাথী রেগে আয়নকে মারতে যাবে, আয়ন দৌড়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। আয়নের আম্মু বলে ওঠে, ধন্যবাদ বৌমা, আমার ছেলেকে এভাবে বাঁচিয়ে নেওয়ার জন্য। আমরা মা বাবা হয়ে ওকে অবিশ্বাস করলাম। আমার ছেলে পাশে সব সময় থেকো। ওই ছোট ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারে না। ওর বয়সে ওরা কত সুন্দর নাটক করে গেল। আন্টি, আমি জানি আয়ান কেমন, আর ওই আমার হাজবেন্ড। ওর বিপদে আমি না থাকলে কে থাকবে? এখানে আপনার ছেলের উপরে রাগ হয়েছিল, ওই রাকিব একবার ওকে মেরেছিল, সেখান থেকে ওকে দূরে থাকতে বলছি রাকিবের থেকে, কিন্তু ওই আমার কথা শুনে নাই। সেই রাকিবের সাথেই মিশছে, আর আমাকে না জানিয়ে পার্টিতে যাওয়া। আমি ওকে বের করব। এখন শুরু হয়ে গেছে আমার থেকে সবকিছু লুকানোর। ভবিষ্যতে যে কি করবে আল্লাহ ভালো জানে। এখন একটাই উপায়, নিজের আঁচলে বেঁধে ফেলো। এছাড়া ভালো কোনো উপায় নেই। তোকে বিয়ে দেওয়া উচিত। আব্বু আম্মু ওকে বিয়ে দিয়ে দাও। ওই মেয়েকে তো দেখলে কি অবস্থা। আমার রূপাকে ভেবে ওকে রেখার কোনো দরকার নেই। বিয়ে দিয়ে ঘর জামাই রেখো ওর জামাইকে। হ্যাঁ, তাই করব। আর রিস্ক নিতে পারবো না, ওই মেয়েটাকে দেখে ভয় চলে আসছে আমার। সবাই মিলে কথা বলতে লাগলো। আয়ন গোসল করে দরজা খুলে খাটে বসে থেকে ফোন হাতে নিল। নদীর সাথী ভিতরে ঢুকে বলল, ওই আবার ফোনে কার সাথে কথা বলো? ওদের ব্লক করে দিচ্ছি। রেডি হয়ে নাও, বাসায় চলে যেতে হবে। আপুর তো ছুটি, তোমারও। বাসায় যাবে? হ্যাঁ, রেডি হও। আমি শুধু শার্ট প্যান্ট চেঞ্জ করবো, আপনারা রেডি হয়ে নেন। সাথী নদী রেডি হতে লাগলো। আয়ন ফোন
থেকে সব ছবি ডিলিট করতে লাগলো। রাকিব সবুজের সাথে সব ছবি। নদীর সাথে রেডি হয়ে গেলে আয়নকে বলল, আয়ান আমরা রেডি, তুমি তাড়াতাড়ি হয়ে নাও। আমি লাগেজ নিয়ে যাচ্ছি, তোমরা আসো। সাথী চলে যেতেই আয়ন নদীকে দেখে হাঁ হয়ে গেল। নদীর কাছে এসে সোজা ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। শাড়ির আঁচলের ভেতর দিয়ে আয়ন নদীর পেটে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিলে নদীর চোখ বন্ধ করে ফেল। হুট করে রূপা ভিতরে ঢুকে পিছনে ঘুরে বলে, বাসায় যাওয়ার সময় কেউ রোমান্স করে নাকি? বাসায় গিয়ে যত ইচ্ছে করো, সবাই ডাকছে। রূপার কথা শুনে নদী লজ্জা পেয়ে গেলে আয়নকে সরিয়ে দিয়ে বলল, ফাজিল কোথাকার, ছাড়ো। কথাটা বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে দিয়ে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে সবার সাথে বের হইল। আয়ন নদীর কোমরের দিকে বারবার চোখ যেতে লাগলো। নদী আয়নের লজ্জামি করা দেখে বুড়ুকুচকে তাকিয়ে থাকলে আয়ন অন্যদিকে তাকিয়ে থাকলো। নদী মুচকি হাসি দিয়ে ওর হাত কোমরে রাখলে আয়ন চমকে গেল। নদীর দিকে তাকাতে নদী দুস্তামি হাসি দিলে আয়নও খুশি হয়ে নদী কোমরে হাত বুলাতে লাগলো আর সবার সাথে কথা বলতে লাগলো। বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। সবাই বাসার ভিতরে নেমে যার যার মতো রুমে চলে গেল। আয়ন রুমে ঢুকতেই আয়ন সোজা দরজা বন্ধ করে দিল। নদী পিছনে ঘুরে তাকাতেই আয়ন বলে ওঠে, জান একটু আদর করব। আদর করবে? আসো, তো আদর করে দেই। আয়ন খুশি হয়ে কাছে গেলে নদী আয়নের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আদর আদর ছোট বাবুটা আদর। নদী কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ন নদীকে কোলে তুলে নিয়ে ঠাস করে খাটে ফেলে দিয়ে বলল, আমি ছোট ছেলে, এই ছোট ছেলে তোমাকে যদি মা না বানিয়ে দিচ্ছে তাহলে আমার নাম আয়ান না। এই কি করবে? আয়ন শার্টের বোতাম খুলতে খুলতে নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আর নদীর পেটের উপর থেকে শাড়ি ছড়িয়ে দিয়ে ঠোঁটে ভালোবাসার স্পর্শ দিলে নদী কেঁপে উঠল। নদী আয়নের মাথার চুল খামচি দিয়ে ধরলে পেটের সাথে চেপে ধরলে আয়ন কিস করতে লাগলো। আয়নের প্রতিটা কিস নদীকে মাতাল করে দিতে লাগলো। আয়ন আস্তে আস্তে উপরের দিকে যেতে লাগলো। আয়ন বুকে আলতো করে কিস করলে নদী চোখ বন্ধ করে ফেল। আস্তে আস্তে নদী নিজের কন্ট্রোল হারিয়ে আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আয়ন নদীর বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন বলতে লাগলো, জান আদর করতে কত মজা, তুমি আমাকে দূরে সরিয়ে কেন দিতে? আমার জামাই তো একটু ফাজিল, তাকে ভালোবাসা দিলে দিন রাত ওটাই চাইবে, পড়াশোনার প্রতি আর মনোযোগ থাকবে না। একটু না হয় বেশি আদর করতাম, তাই বলে একেবারে দূরে সরিয়ে রাখবে? একবার যখন অনুমতি দিয়েছো এখন বুঝবে মজা তোমাকে কি করি। আরেক আয়নের কথা শুনে নদী ভুরকুচকে তাকালে আয়ন সাথে সাথেই ঠোঁটে একের পর এক কিস করতে লাগলো। নদী হেসে দিয়ে বলল, ফাজিল ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। একবার আদর করি। এখন না, ঘুমাও বলছি, না হলে কিন্তু মার দিব। ওকে। আয়ন নদীর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। দুজন ঘুমিয়ে গেলে সকাল 10টা বেজে গেলে দুজন রুম থেকে বের না হয় সাথী বলে ওঠে, আন্টি এখনো দুজন উঠে নাই। না আচ্ছা ঘুমাও বৌমা, সারাদিন ডিউটি করছো, ছুটি পেয়েছে এ তো শান্তিতে ঘুমাও। ওয়েট, ঘুমাতে দিচ্ছি দুজনকে। বউ হয়ে শ্বশুর বাড়িতে এতক্ষণ ঘুমাই, লজ্জা করে না? ওই শালিকা, আপনার কি সমস্যা শুনি? আপনার মেজবোন যে নাক ডেকে ঘুমাচ্ছে ওটাকে তুলে নিয়ে আসেন যান। না, ওইটার কাছে গেলে লাত্তি খাবো, এইটার ব্যবস্থা করি। সাথী জোরে জোরে দরজা নক করতে লাগলো। দুজন চমকে উঠল। আয়ান বিরক্ত হয়ে বলল, কে এভাবে দরজা টোকা দিচ্ছ? মেজাজ গরম করো না তো, ঘুমাতে দিবা। ওই জিজুর বাচ্চা, কত বাজে খেয়াল আছে? নদী ঘড়ির দিকে তাকাতেই চমকে গেল। আয়নকে ধাক্কা দিয়ে সরি সোজা ওয়াশরুমে চলে গেল। আয়ান বলে ওঠে, ও শালিকা তুমি যাও তো, বিরক্ত করো না। সিঙ্গেল মানুষ বোঝে না, কচু না হুদাই এসেছে ডাক দিতে। আয়নের কথা শুনে রাফি মিটিমিটি হাসতে লাগলো। সাথে রেখে রাফির চুল ধরে বলে, এক ভাই অপমান করে আর এক ভাই মজা নেওয়া বের করছি। আরে আরে আমি কি করলাম যে? আপনি সব নষ্টের মূল। আপনার কারণে ওই আয়নের বাচ্চা আমাকে এসব বলে। আপনি যদি ওকে ধমক দিতেন তাহলে এমন কিছুই হতো না।
সাথে রাফির সাথে মারামারি করতে লাগলো। নদী রূপা বসে ঘরে এসে দুজনের অবস্থা দেখে হাসতে লাগলো। আয়ন গোসল করে বের হলে আয়ন বলে ওঠে, আমি রেফারি হব নাকি? কে জিতবে আজকে, শ্যালিকা নাকি ভাইয়া? জোরে টান মারো, তাহলে সেন খেয়াল জমবে। আয়নের কথা শুনে দুজন রেগে একে অপরকে ছেড়ে দিয়ে বলে ওঠে, এখানে এতগুলো মায়ের খাইলাম আর তুই কি না মজা নিস? সাথী ধরো ওকে। দুজন আয়নকে ধরতে যাবে। আয়ন দৌড়ে নদীর পিছনে দাঁড়িয়ে বলে, আমি কি করছি? আমাকে কেন মারতে আসো? তুমি কি করছো? আগে মারি তারপর বলি। আয়নকে মারতে যাবে। আয়ন নদীকে সাথীর দিকে ধাক্কা দিলে আর রূপার হাত ধরে রাফির দিকে ছুড়ে দিয়ে আয়ন দৌড়ে দরজার কাছে গিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, আয়ন মুখ ভেঙচি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। 5 বছর পর আয়ন দুইটার যমজ বাচ্চা নিয়ে বাইকে করে থানার দিকে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ির সামনে গাড়ি থামলে আয়ন সামনের দিকে রাগি লুক নিয়ে তাকাতে দেখে রাকিব তুলি। আয়ন কিছু বলার আগেই তুলি নেমে বলে ওঠে, মাশাল্লাহ, তোমার ছেলে মেয়ে। ঝামেলা করো না, সামনে থেকে যাও। আমি ঝামেলা করতে আসি নাই, বাবুদের কোলে নিতে পারবো? আয়নের ছেলে বলে ওঠে, আব্বু এটা কে? আর আঙ্কেল আপনি জানেন না এভাবে বাইক থামানো ঠিক না, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মেয়ে বলে ওঠে, এভাবে আর চালাবেন না, আপনারও ক্ষতি হইতো, আমাদেরও ক্ষতি হইতো। দুজনের কথা শুনে তুলি রাকিব অবাক হয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, ছেলে মেয়ে দুটোই মায়ের মতন হয়েছে, বাপের মতন বলদ হয় নাই। আচ্ছা সোনারা, সরি, আর এমনভাবে থামাবো না। সরি। আয়ান, তোর ছেলে মেয়েদের বল না আমার কোলে আসতে। কি নাটক শুরু করলি তোরা? আমি মা হতে চলেছি, আমার বাবুর জন্য দয়া করিস। আমি জানি না বাবু হইতে গিয়ে মারা যাব নাকি বেঁচে থাকবো। একবার মনে হইল তোর কাছে ক্ষমা চাওয়া উচিত, তাই আর কি। সরি, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, আমরা সত্যি ভালো হয়ে গেছি। ফি আমানিল্লাহ, দোয়া করি। শুনে ভালো লাগলো। দুইজন সুখে থাক আর বাবু সুস্থ থাক। আমাকে ক্ষমা করে দিস। তোর ছেলে মেয়েগুলো মাশাল্লাহ তোর মতোই হয়েছে, দেখে আদর করতে ইচ্ছা করছে। রাকিব তুলি কোলে তুলে নিল, দুজনকে আদর করতে লাগলো। আয়নের ফোন বেজে উঠলে আয়ন বলে ওঠে, ভালো থাক। আব্বু আম্মু উঠে পড়ো, তোমার আম্মু অনেক রেগে যাচ্ছে কিন্তু। রাকিব তুলিকে বাই বলে তিনজনে চলে গেল বাইক নিয়ে। তুলি ওদের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই বাচ্চাগুলোর আম্মু আমার হওয়ার কথা ছিল, ভাগ্যক্রমে অন্য কেউ আয়ানের বাচ্চার আম্মু হয়েছে। চোখের কোণায় পানি গড়িয়ে পড়তেই মুছে রাকিবের সাথে গাড়িতে উঠে চলে গেল। এদিকে আয়ন নদীর সামনে গিয়ে তিনজন কান ধরে বলল, সরি, আমাদের ক্ষমা করে দেন ম্যাম, আমরা আর দেরি করব না। তিনজন একসাথে কথাগুলো বলে নদী ফিক করে হেসে দিল। ছেলে মেয়েকে কোলে নিয়ে কপাল দুইটাতে চুমু দিয়ে বলে, বাপের মতো নাটক বাজ হচ্ছেন তাই না? আমাকে একটু কিস দিলে আমি কিছু মনে করব না। আয়নকে মারতে যাবে, আয়ন সাথে সাথে নদীর ঠোঁট নিজের কপালে ঠেকিয়ে কিস নিয়ে নিল। চারজন ফিক করে হেসে দিল।